যার ঘটনাটি দিয়ে আমরা আজকের এপিসোডটা শুরু করতে যাচ্ছি তার নাম তাহমিদ আহমেদ, যার বাড়ি বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে। আর প্রথম যে ঘটনাটি মূলত বলবো, এই ঘটনাটি আসলে দুটি ঘটনার সমন্বয়ে, দুটি ঘটনাই ভিন্ন ভিন্ন ঘটনা, তো দুটি ঘটনা মিলে একটি ঘটনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করছি। তো মূল ঘটনাতে যাওয়ার আগে সেই কথাগুলো আবার বলতে হয়। প্রিয় লিসেনার্স, আপনারা আপনাদের এই এপিসোডের ঘটনাগুলো সম্পর্কে কেমন লাগলো সেটা যদি জানাতে চান এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপে জানাতে পারেন। ঘটনা পাঠাতে চাইলে লিখে বা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা হচ্ছে afnanthehorwldbd@gmail.com। স্পেলিংটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারেন। চলো ঘটনাতে চলে যাই। প্রথম যে ঘটনাটি, এই ঘটনাটি ঘটেছিল 2005 সালের দিকে। ঘটনাটির স্থান তেলিগাতি ইউনিয়নের একটি গ্রামে। আর ঘটনা যার সাথে ঘটেছিল তার নাম হচ্ছে তানিশা আক্তার। তো 2005 সালে এই তানিশা আপু ক্লাস 10-এ লেখাপড়া করতেন। ঘটনাটি শুরু হয় যেখান থেকে, একদিন এই তানিশা আপু আসরের আজানের কিছুক্ষণ পর তার এক বান্ধবীর বাসায় রওনা করেন, কারণ তার একটা ক্লাসের বইয়ের ক্রাইসিস ছিল। ওই সময় ওই বইটি তার ছিল না। এই বইটি আনার জন্য তার বান্ধবীর বাড়িতে যেতে হবে। তার বান্ধবীর বাড়িটা অবশ্য তার বাড়ি থেকে খুব বেশি দূর ছিল না, হেঁটে যদি সে যেতে চায় 20 মিনিটের মতো হবে। তো উনি চিন্তা করেছিলেন যে বান্ধবীর বাসায় একটু তাড়াতাড়ি যাবেন, 10 মিনিট হয়তো অবস্থান করবেন, গল্পগুজব করবেন, এরপরে বইটা নিয়ে মাগরিবের আজানের আগেই উনি ওনার নিজের বাসায় চলে আসবেন। তো যেইভাবে সেই কাজ তিনি রওনা করলেন তার বান্ধবীর বাড়িতে। যথারীতি তিনি পৌঁছেও গেলেন তার বান্ধবীর বাড়িতে। 10-15 মিনিট সর্বোচ্চ বসেছিলেন, এরপরে আবার উনি বইটা নিয়ে রওনা করলেন তার বাসার দিকে। গ্রামের মেঠো পথ ধরেই তো তাকে যেতে হবে। তো তিনি যতক্ষণে বান্ধবীর বাসা থেকে রওনা করেন ততক্ষণ কিন্তু একদম মাগরিবের আজানের আগ মুহূর্তে আর কি, তখন আজান দেয় নাই। তো আকাশে লাল আভা ছড়িয়ে পড়েছে। তো উনি রওনা করে বাড়ির পথে আসতে লাগলেন। তো বান্ধবীর বাসা থেকে তার বাসায় আসতে পথের পাশে কিন্তু 2-3টা শ্মশান পড়ে, ছোট ছোট শ্মশান আর কি। তো মূলত এই মেঠো পথের পাশেই এই 2-3টা শ্মশান। আর ওই সময়ে গ্রামের পথঘাটে মানুষজন একটু কমই থাকে। তো তানিশা আপু পথ দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন। যখন তিনি শ্মশানের কাছ দিয়ে আসছিলেন তখন রাস্তায় তেমন কোনো মানুষজন ছিল না, ওই রাস্তাতে এমনিতেই মানুষজন একটু কম হাঁটে। তো তার মনের মধ্যে একটু ভয় ভয় কাজ করছিল। ভূতের ভয় বিষয়টা এরকম না, কারণ উনি একা একা একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে আসছেন। এই সময় যদি কোনো খারাপ লোকজন ওদিক দিয়ে যায় একটু তো ভয় কাজ করে, তাই না? তো ওই ভয়টাই কাজ করছিল তার মনের মধ্যে। আর চারদিকে তো অন্ধকার নেমে আসছে, আবার শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন, এমনিতেও তো একটু গা ছমছম করবে, তবে ওই গা ছমছম করার যে ভয়টা এটা তার মনের মধ্যে কম কাজ করছিল, কারণ তিনি ভূতের ভয় থেকে মানুষের ভয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছিলেন। তো ভয়ে ভয়ে উনি বাসায় পৌঁছে গেলেন, প্রতিমধ্যে কোনো সমস্যা হয়নি। আর ওই শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় উনি যে অস্বাভাবিক কোনো কিছু দেখেছিলেন বা অস্বাভাবিক কোনো কিছু ফিল করেছিলেন সেটা এরকমও না, তবে একটু মনের মধ্যে একটু কেমন কেমন করছে, যেটা আমাদেরও করে, সবারই করে, ওইটাই আর কি। তো যাই হোক, উনি বাসায় আসলেন। বাড়ির লোকজন যখন শুনলেন যে সন্ধ্যার সময় উনি শ্মশানের পাশ দিয়ে আসছেন আর কি, তো বাড়ির লোকজন এই বিষয় নিয়ে খুব একটা গুরুত্ব না দিলেও ওনার বাবা কিছু সূরা পড়ে তাকে ফু দিয়ে দেন। এইভাবেই কয়েকদিন পার হয়ে যায়। কয়েকদিন পরেই একটা ভয়াবহ ঘটনা তার সাথে ঘটতে থাকে। হঠাৎ করে এই তানিশা আপুর মাথার চুলে জট পড়া শুরু হয়। একটু একটু করে এই আপুর সম্পূর্ণ মাথার চুলে ভয়ঙ্কর জট পড়ে যায়। এমন অবস্থা দেখে তো এই তানিশা আপুর পরিবার সবাই ভয় পেয়ে যায়। তার প্রথমত কি করবে বুঝে উঠতে পারছে না। তারপর এই তানিশা আপুর পরিবার কবিরাজের খোঁজ করতে থাকে। তারা কবিরাজ পায়ও। তো কবিরাজকে খবর দিলে বাড়িতে আসে, কিন্তু বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলেই
কবিরাজ বলে ওঠে, ওরে বাবারে, এ বাড়িতে ভয়ঙ্কর কিছু একটা আছে, এই বাড়িতে ঢুকতে পারবো না। যদি ঢুকিও, যেই জিনিসটা এই বাড়িতে আছে সেই জিনিসটা আমার এবং আমার পরিবারের ভয়ানক ক্ষতি করবে। আর এমন ভয়াবহ কোনো কিছুর মুখোমুখি আমি কখনো হই নাই, আর এই জিনিস এখান থেকে তাড়ানোর বিদ্যা আমার জানা নাই। এমন কথা বলে কবিরাজ বিদায় হয়। এরপর আরো কিছু কবিরাজ আনা হয়, তারাও প্রায় একই ধরনের কথা বলে ওই বাড়ি থেকে চলে যায়। আসার আগে অনেক হম্বিতম্বি করতো কবিরাজগুলো যে ঠিক আছে দেখে নেব এটা সেইটা, কত এরকম সরাইলাম, কত এরকম তাড়াইলাম, কিন্তু যেই না আসে সাথে সাথে তাদের হম্বিতম্বি চলে যায়। সবাই একদম ভিজা বেড়ালের মতো হয়ে যায়, মানে ভিজা বেড়াল হয়ে একদম ওইখান থেকে পলায়ন করে, এমন একটা অবস্থা। সকলের বিদ্যা বুদ্ধি ওখানে এসে শেষ, কেউ এই বাড়িতেই ঢুকতে পারে না। এদিকে দিনকে দিন তানিশাপুর অবস্থাও ভয়াবহ হতে থাকে। তিনি দিন দিন ক্ষিপ্র মেজাজের হয়ে যেতে থাকেন। তিনি কারো কথাই শুনতেন না, তাকে কিছু বললেও কোনো লাভ হতো না, আর সবার সাথে তুই তুকারি করে কথা বলতে শুরু করেন। যদি তার আব্বু তাকে বলতো মাগো এই কাজটা করো, অথবা এমন করতে হয় না, তখন এই তানিশাপু বলতো, এই বেটা তুই পারলে তোর কাজ করে নে, আমাকে কেন বলিস। মানে তার বাবার সাথেও এই ধরনের আচরণ করতেন, অথচ তার বাবার সাথে তার সম্পর্ক খুবই ভালো, বাবা ছাড়া সে কিছুই বোঝে না, কিন্তু তার আচরণটা এমন হয়ে গিয়েছিল। শুধু যে ব্যবহার তা কিন্তু না, আস্তে আস্তে তার ভেতরে ভয়ানক রূপ প্রকাশ পেতে থাকে। সে শুধু খারাপ ব্যবহার করছে বিষয়টা এরকম না, সে এরপর লোকজনকে দেখলেই মারধর করা শুরু করে। আর তার শরীরে 10 থেকে 15 জন শক্ত সমর্থ পুরুষ মানুষের যেরকম শক্তি, ওই রকম শক্তি চলে আসে, তাকে কেউ ধরে রাখতে পারে না। এর ভেতর তো কবিরাজের খোঁজ তো মানে তারা চালিয়েই যাচ্ছিলেন, আর যারাই আসতো তাদেরকে তানিশাপু অশ্লীল ভাষায় গালিগালাজ করতো, আর কবিরাজ ওঝারা তো বাড়ির উঠোন থেকেই পালাতো। তো এভাবে তো চলছে, আর দিন দিন তানিশাপুর অবস্থা আরো খারাপ হচ্ছে। ওনাই মানে ওনার চেহারা মাশাআল্লাহ মোটামুটি ভালো ছিল, কিন্তু ওনার দিকে তাকালে এক ধরনের ভয়ঙ্কর একটা অনুভূতি মানুষের মধ্যে কাজ করত। দেখলে মনে হতো যে ওনার সুন্দর চেহারার আড়ালে কোনো একটা বিভৎস জিনিস ওনার চেহারার মধ্যে বসে আছে, যে দেখতো সেই ভয় পেত। কিন্তু তার চেহারা যে একদম ভয়ানক হয়ে গেছিল বিষয়টা এরকম না, এক ধরনের ভয়ানক অনুভূতি মানুষের মধ্যে কাজ করত। আর তার এই ভয়ঙ্কর অবস্থা আস্তে আস্তে যেহেতু বৃদ্ধি পাচ্ছিল, তার আচরণে বিভিন্ন মানে কাজকর্মে, পরিবারের লোকজন বাধ্য হয়ে লোহার শেকল দিয়ে তাকে বেঁধে রাখে। সে সামনে যাকে পেত তাকেই মারত। এমন অবস্থায় পরিবারের লোকজন আর কি করবে? পরিবারের সবাই হতাশ, আর নিজের মেয়ের এমন অবস্থা কোন পিতামাতা সইতে পারে? খুবই দুর্বিষহ জীবনযাপন করছিলেন। এমন অবস্থায় তারা একদিন এক অভিজ্ঞ ওঝার খোঁজ পেলেন। ওই কবিরাজের বাসা ছিল মোরেলগঞ্জ ফেরিঘাট পার হয়ে ওপারের কোন একটা জায়গায়, জায়গাটার সঠিক নাম অবশ্য জানাতে পারেন নাই তাহমিদ ভাই। তো ওই কবিরাজের অনেক নাম ডাক ছিল ওই ফেরিঘাট পার হয়ে ওই এলাকায়। তো খবর পেয়ে এই তানিশাপুকে নিয়ে অনেক কষ্ট করে সেই কবিরাজের ঠিকানায় রওনা হন তানিশাপুর পরিবার। তানিশাপুকে তো নিয়েই যাওয়া যায় না, কারণ ওনার শরীরে তো ভয়ানক শক্তি। তারপর শেকল দিয়ে বেঁধে রাখা, কখন ছুটে যায়, কাকে মারে, কি করে, ধরে, মানে একটা বিশ্রী অবস্থা আর কি। আর ওই কবিরাজ আবার কারো বাসায় গিয়ে চিকিৎসা করতেন না। যে হয় না যে আমরা গল্পের মধ্যে বা ঘটনার মধ্যে বলি যে তার কাছে নিয়ে যাওয়া হলো, তখন কবিরাজ বললেন যে আমি তো এখান থেকে কিছু বলতে পারবো না, আপনার বাসায় গিয়ে দেখতে হবে। ওই কবিরাজ কারো বাসায় যেতেন না, যা করার ওখান থেকে উনি করলে পারতেন, না হলে কোথাও যেতেন না, কেমন একটা অবস্থা। তো তানিশাপুর এই ভয়ঙ্কর অবস্থা সত্ত্বেও সেই কবিরাজের কাছেই নিয়ে যাওয়া হয়। তো অনেক কষ্ট করেই মূলত যেতে হয়েছিল। যাওয়ার পথে বিভিন্ন বাধা বিঘ্ন অতিক্রম করে তারপরেই মূলত সেখানে তারা পৌঁছান। কবিরাজের সাথে দেখা করে সমস্ত ঘটনা খুলে বলেন। তো সবকিছু শুনে এবং তানিশাপুর এই ভয়ানক অবস্থা দেখে কবিরাজ একটু ভয়ও পেয়ে যান। একটা পর্যায়ে কবিরাজ বলেন যে আপনারা চলে যান, ওর এই কাজটা আমি করতে পারবো না। এত বড় মাপের একজন কবিরাজ হয়েও তিনি ভয় পাচ্ছিলেন। যখন তিনি পারবেন না বললেন, তখন তানিশাপুর পরিবারের সকলে কবিরাজের কাছে খুব কান্নাকাটি শুরু করলো, আকুতি মিনতি করতে লাগলো। খুব অনুনয় বিনয় করে বলার পর কবিরাজের মনে কিছুটা দয়া হলো। এরপর কবিরাজ বললেন, আচ্ছা
এটা তো খুবই দুরূহ একটা কাজ। তবুও আমি আসলে কথা দিতে পারছি না, আপনারা আজকের রাতটা আমার এখানেই থাকেন, আমি দেখি আজকের রাত্রে আমি কি তথ্য পাই। যদি আমি ন্যূনতম আপনাদের উপকার করতে পারি, আমি কথা দিলাম আমি জীবন বাজি রেখে কাজটা করব। আর যদি দেখি যে না, এটা আমার পক্ষে একদমই সম্ভব না, তাহলে আপনাদেরকে ফেরত যেতে হবে। কিন্তু আবারও বলছি, আমার জানার মধ্যে আমার ওস্তাদ যতটুকু শিখিয়েছেন, আমি যদি ন্যূনতম উপকার করার সুযোগ আপনাদের থাকে, আমি অবশ্যই সেটা করব। তো এটা কিন্তু কবিরাজ জানান। কবিরাজের এই কথা শোনার পর পরিবারের সদস্যরা একটু আশার আলো দেখেন, কিন্তু তারপরও কবিরাজ আবার বলে দেন যে আমি পারবো কি পারবো না এটা কিন্তু নির্ভর করবে আরো কিছু তথ্যের উপরে। আপনারা অপেক্ষা করেন, আগামীকাল সকালে আমি চূড়ান্তভাবে জানাতে পারবো কাজটা আসলে আমি করব কি করব না। সফল হওয়া না হওয়া সেটা আল্লাহর হাতে, কিন্তু আমি কাজটা শুরু করতে পারবো কি পারবো না সেটা শুধু জানাবো। তো যাই হোক, তানিশাপুর পরিবার রাজি হয়ে যান, ওই বাড়িতেই ওই কবিরাজ থাকার ব্যবস্থা করে দেন। তো ওখানে তানিশাপুর আচার আচরণ যে খুব যে আক্রমণাত্মক ছিল বিষয়টা এরকম না, অস্বাভাবিকতা ছিল তার মধ্যে, তবে ওইখানে মোটামুটি স্বাভাবিক অবস্থা উনি ছিলেন। তো পরের দিন সকালবেলা তানিশাপুর পরিবারের লোকদেরকে কবিরাজ ডেকে বললেন, আপনাদের এই কাজটা আমি চেষ্টা করতে পারি, সফল করানোর মালিক আল্লাহ তাআলা। তবে মনে রাখবেন, যখন আমি কাজটা শুরু করব, এই তানিশার মাথার চুলের জট আমার কাটা শুরু করতে হবে। আর যখন জট কাটা শুরু করব, ওই সময় বিশাল একটা ভয়ঙ্কর সাপ আসবে। আর এত বড় সাপ আপনারা আগে কখনো দেখেননি, এটা আমি বলতে পারি। তবে ভয় পাবেন না, এই সাপ কারো ক্ষতি করবে না। সে এসে এই তানিশার চারপাশে 7টা পাক খাবে, তার মানে 7 বার ঘুরবে, এরপর সে চলে যাবে। আপনাদের ভয়ও দেখাবেন না, আপনারা ভয়ও পাবেন না। তবে যদি কেউ ভয় পেয়ে পালিয়ে যান, তাহলে কিন্তু ভয়ানক বিপদ। ওই সাপটা তাকে গিয়ে ধরবে আর তাকে সাথে সাথে মেরে ফেলবে। তো এখন আপনারা বলেন কি করবেন? তানিশাপুর পরিবার তো তাদের মেয়ের জন্য সবকিছু করতে রাজি ছিলেন, তারা রাজি হয়ে যান। তো ওই কবিরাজ মূলত তার জিনের মাধ্যমে জানতে পেরেছিলেন যে আসলে এটা কিভাবে হয়েছে এবং কিভাবে তাড়াতে হবে বা কিভাবে কাজটা করতে হবে। তো কবিরাজ তো কাজ শুরু করেছেন। কবিরাজ এই তানিশাপুকে একটা বৃত্তের মাঝে বসিয়ে দিলেন, তবে বেশ বড় একটা বৃত্ত করেছিলেন, বেশ বড়, মানে একদম ছোটখাটো বৃত্ত বেশি এরকম না। তানিশাপু যেখানে বসেছেন সেখান থেকেও আরো বেশ খানিকটা দূরে গিয়ে একটা বড় বৃত্ত করেছেন। এরপর কবিরাজ তিনি রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করে উনি যখনই এই তানিশাপুর মাথার জটগুলো কেচি দিয়ে কাটা শুরু করেন, সেই মুহূর্তে কোত্থেকে ফোঁস ফোঁস শব্দ করতে করতে মস্ত বড় একটা কালো কুচকুচে সাপ এসে সকলের সামনে উপস্থিত হয়। এমন বড় সাপ দেখে সবাই তো ভয়ে চিল্লাপাল্লা শুরু করে দিয়েছেন, কারণ এরকম ভয়ঙ্কর সাপ কেউ কখনোই দেখেনি। এটা না কিংকোবরা সাপ, না অজগর সাপ, এটা কি সাপ কেউ কিছু বলতে পারে না, তবে খুবই ভয়ঙ্কর একটা সাপ। তবে এই সাপটা কাউকে আঘাত করছে না বা ছোবল দিচ্ছে না। এই যে বৃত্ত, এই বৃত্তের চতুর্দিকে বৃত্তাকারে ঘুরছে। তবে এই সাপটি প্রথমে এসেই তানিশাপুর দিকে এক নজরে প্রায় 2-3 মিনিট তাকিয়ে থাকে। তার চোখগুলো ছিল লাল টকটকে, মনে হচ্ছে কোন একটা লাল লাইট জ্বলছে ওইখানে। এরপরে যখন মানে পাক দিতে থাকে, এই সাপটি যখন ঘুরছিল তখন সাপটি নাকি যখন একবার এক চক্কর দিচ্ছে, যেখান থেকে ঘোরা শুরু করেছিল, আবার যখন তার সাপের মাথাটা ওই জায়গায় পৌঁছাচ্ছিল তখনও তার লেজ শেষ হয় নাই। তার মানে সাপটা এত বড় ছিল। এক পাক পুরোপুরি দিলেও এই বিশাল বৃত্তটা এই সাপটা পুরোপুরি শেষ করতে পারছে না। তার বডিটা মানে লেজও শেষ হচ্ছে না, তার আগেই মাথা পার হয়ে লেজ পার হয়ে চলে যাচ্ছে, এমন একটা অবস্থা। তো সাপটি এক এক করে 7টি পাক ঘুরে যেদিক থেকে এসেছিল ওইদিকে কোথায় যেন মিলিয়ে গেল। এরপর কবিরাজ তানিশাপুর চুলগুলো খুব সুন্দর করে কেটে দিলেন, যেখানে যেখানে জট ছিল সেখানে কেটে দিলেন। আসলে পুরো মাথায় জট হয়ে গিয়েছিল, এমন একটা অবস্থা ছিল যে যেভাবে কেটে দিয়েছেন খুবই একটা বিশ্রী অবস্থা লাগছিল। পরবর্তীতে উনি পুরো মাথাটা টাক করে দেন আর কি।
যাতে করে ওই জায়গায় জায়গায় চুল নাই, খুব একটা বাজে দেখা যাচ্ছিল আর কি। তখন কবিরাজ বলেন যে আস্তে আস্তে আপনাদের মেয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন, আল্লাহ তাআলা আমার কাজটা সফল করেছেন আলহামদুলিল্লাহ, আসলে সবকিছুর মালিক আল্লাহ তাআলা, আমি ওসিলা মাত্র, আপনার মেয়েটির ভাগ্য অনেক ভালো। তো এইভাবে যদি এই মেয়েটা আরো কিছুদিন থাকতো, ওর শরীরের ভিতরে সবকিছু খেয়ে ফেলতো। আর এই সাপটা হচ্ছে শ্মশান মনসা সাপ, মূলত এক ধরনের ভয়ঙ্কর জিন শ্মশানে থাকে, এরা অধিকাংশ সময় সাপের রূপে থাকে, এই জন্য এদেরকে শ্মশান মনসা বলা হয়। আর সন্ধ্যার সময় ওই দিক দিয়ে আসার সময় এই শ্মশান মনসা ওর দিকে নজর দিয়েছে, আর তারপরই মূলত ওর উপর ভর করেছে। মূলত মাগরিবের আজান হয়ে গেলে যদি ওই দিক দিয়ে আসতো তাহলে খুব একটা সমস্যা ছিল না, কিন্তু ও একদম কালী সন্ধ্যায় ওই দিক দিয়ে হাঁটা শুরু করেছিল, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক, এই জিনেরা যদি কারো উপর একবার আসর করে তাকে শেষ না করে ছাড়ে না। আর আরো একটা অদ্ভুত ব্যাপার হলো যে এই জিনটা কোনো কিছু চায় নাই, কিন্তু এরা কিন্তু অনেক সময় অনেক কিছু চায়, যদি একদম ছেড়েই যেতে চায় অনেক কিছু চায়, যেগুলো দেয়াটা অনেক কঠিন, কিন্তু এ কিছু চায় নাই, এমনিতেই চলে গেছে। তবে কেন চায় নাই কবিরাজ এটা আসলে ব্যাখ্যা করে না, যেহেতু কিছু চায় নাই এমনি চলে গেছে। এরপর কবিরাজের কাছ থেকে আপুর পরিবার বিদায় নেন। ঘটনা কিন্তু এখানে শেষ না, আপুকে নিয়ে তো তার পরিবারের সকলে বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। ঘটনার একটা জায়গায় আসলে মানে ঘটনা একটা জায়গায় বলতে যে আমরা এই যে ব্যাপারটা বললাম, তানিশ আপুকে নিয়ে কবিরাজের বাড়িতে আসা হবে, মাঝখানে একটা নদী পড়ে। কবিরাজ বলেছিলেন যে এই যে মাথার জটগুলো, এই জটগুলো ঠিক নদীর মাঝখানে ফেলে দিবেন, যখন পার হবে নদীর মাঝখানে ফেলে দিবেন। তো একটা কাগজের একটা প্যাকেটে ভরে দিয়েছিলেন কবিরাজ সেই জটগুলো। তো যখন নদী পার হচ্ছিলেন একটা ইঞ্জিন চালিত বোটে উঠেছিলেন ওই জায়গায় এসে, যখনই নদীর ঠিক মাঝ বরাবর এসে পৌঁছান তো ওই চুলগুলো বের করে নদীতে ফেলে দেন। নদীতে ফেলে দেওয়ার সাথে সাথে ওই বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেকবার চেষ্টা করেও কোনো লাভ হয় না, ইঞ্জিন স্টার্টই নিচ্ছিল না। অথচ ইঞ্জিনের কোনো সমস্যা ওই যিনি চালক, নৌকার চালক বা মাঝি, উনি বুঝতে পারছেন না কি সমস্যা, সব তো ঠিকঠাকই আছে। এমন অবস্থায় এই তানিশাপুর পরিবার ওই কবিরাজকে ফোন করেন। ওই সময় কিন্তু এরকম স্মার্টফোন ছিল না, বাটনওয়ালা ফোন ছিল। তো এই ফোনে তাকে ফোন করেন আর কি। তো কবিরাজকে বর্ণনা করেন যে এইরকম একটা সমস্যায় পড়েছি, এখন নৌকা তো চলে না, ইঞ্জিন তো স্টার্ট নিচ্ছে না, আমরা কিভাবে পার হব। তখন কবিরাজ শিখিয়ে দেন যে যেখানে আপনারা ওই জটটা ফেলেছেন ওইখান থেকেই বা আশপাশ থেকে একটু পানি তোলেন, পানি তুলে সূরা ফালাক এবং নাস সবাই মিলে পড়বেন, যারা যারা ওখানে জানেন সবাই মিলে পড়বেন, সবাই মিলে ওই পানিতে ফু দিবেন, ফু দিয়ে ওই ইঞ্জিনের উপর এটা ছিটিয়ে দেন, তারপর স্টার্ট দেন। সত্যি তাই, তারা সবাই মিলে সূরা ফালাক এবং নাস পড়লো ওইখান থেকে একটু পানি নিয়ে। এরপর যখন ওই পানিটা ওই ফু দেওয়ার পর পানিটা যখন ওই ইঞ্জিনের উপর ছিটিয়ে দেওয়ার পর ইঞ্জিন যখন স্টার্ট দেওয়া শুরু করলো সাথে সাথে ইঞ্জিন স্টার্ট হয়ে যায়। এই ঘটনা কিন্তু সবার সামনেই ঘটেছিল। তারা আল্লাহর রহমতে সহি সালামতে বাড়িতে পৌঁছে যান। এরপর আপু আস্তে আস্তে সুস্থ হয়ে যান। তারপর থেকে আপুর সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। তানিশা আপু এখন সুস্থ আছেন, ভালো আছেন, আপুর বিয়ে হয়েছে, সন্তানাদি আছে, উনি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে জীবনযাপন করছেন। তো এই তো গেল তানিশা আপুর ঘটনা। আসুন এবার আমরা চলে আসি তাহমিদ ভাইয়ের পরবর্তী ঘটনায়। আর এই ঘটনাটি তাহমিদ ভাইকে দিয়েছেন যিনি, তার নাম হচ্ছে আলামিন ভাই। তো এই ঘটনাটি ঘটেছিল এই আলামিন ভাইয়ের আপন নানা আব্দুস সুবহান হাওলাদারের সাথে। ঘটনাটি অবশ্য অনেক আগের ঘটনা, সঠিক সাল তারিখ বলা যায় না। তখন আব্দুস সুবহান নানা নতুন বিয়ে করেছেন, তখন তার একটি মাত্র সন্তান হয়েছে, আর সেটা হচ্ছে এই আলামিনের বড় মামা। ঘটনাটি আজ থেকে প্রায় কমপক্ষে ৪৫ বছর আগের তো হবেই। তখন তো আব্দুস সুবহান নানা পুরোপুরি যুবক মানুষ, আর গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগই ওই সময় তারা কৃষি নির্ভর ছিলেন, আর আর্থিক অবস্থা তো বুঝতেই পারছেন অনেকটাই দুর্বল ছিল। তো এই আব্দুস সুবহান নানা উনি কি করতেন, মাটি কাটার কাজ করতেন। তখন ওই মাটি কাটার জন্য যে দিনমজুর
যারা থাকতেন আর কি, তিনি ওরকমই একজন ছিলেন। তখন বিভিন্ন জায়গায় পুকুর খনন করা হতো, তারপরে বিভিন্ন ঘেরের জমির মাটি কাটা হতো, তো উনি ওরকম কাজ করতেন আর কি। তো হয় কি, একদিন নানা তার কাজ শেষ করে বাড়িতে এসে খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। আগেকার মানুষরা যারা খুবই পরিশ্রম করতেন, এখনও তো যারা অনেক পরিশ্রম করেন, তারা কিন্তু খুব দ্রুত শুয়ে পড়েন এবং খুব ভোরবেলা উঠে পড়েন, যেটা সুন্নত নিয়ম আর কি। তো নানাও কিন্তু এর ব্যতিক্রম ছিলেন না, তিনিও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন। পরদিন সকাল সকাল আবার তাকে মাটি কাটতে যেতে হবে, তো উনি ঘুমিয়ে পড়েছেন। এরপর ভোরবেলা কে যেন তাকে ডাকাডাকি শুরু করে। তো নানা ডাক শুনে উঠলেন, দেখলেন তার দরজায় 7-8 জন লোক দাঁড়িয়ে। ভয়ঙ্কর ভূতের কিছু নয়, যারা দাঁড়িয়েছে সবাই তার চেনা জানা, যাদের সাথে তিনি প্রতিদিন কাজ করেন। তাদের ব্যাপারটা কি, কেউ যখন একজন কাজ পায়, তার পরিচিত আরো 10 জনকে ডেকে নিয়ে আসে, যে আমার পরিচিত লোক আছে, তাদেরকে নিয়ে কাজ করব। তো এভাবেই কিন্তু প্রত্যেকের পরিপূরক হিসাবে কাজের ব্যবস্থা করে দেন আর কি। একজন কাজ পেলে আরো 10 জনকে নিয়ে যান। তো এভাবেই কিন্তু সারা বছরই কাজ এভাবে নিজেদের মধ্যে তারা সমন্বয় করে সবসময় তারা কাজ করেনি। এজন্য তারা সবাই সবার পরিচিত ছিলেন। তারাও কিন্তু এই মাটি কাটার কাজই করেন, আর তারা দল বেঁধে কাজ করেন। তো আব্দুস সোবহান নানা যখন দেখেন যে তারই পরিচিত লোকজন তাকে ডাকছে, তুমি যখন বের হয়ে আসছেন, তা একজন বলল, এই বেটা আর কতক্ষণ ঘুমাবা, তাড়াতাড়ি চলো কাজ করব। আর মাটি কাটার কাজ কিন্তু একটু সকাল সকাল শুরু করতে হয়। তবুও নানা বাইরের দিকে তাকিয়ে দেখলেন যে এখনো তো অনেক অন্ধকার অন্ধকার লাগছে। তো নানা তাদের জিজ্ঞেস করেন, কিরে বেটা, তোরা সকাল সকাল মানে এত সকাল সকাল রাত থাকতে ডাকাডাকি শুরু করছিস কেন? এমনিতে তো সারাদিন কাজ করা লাগে, আর এই যে এত সকাল সকাল যে ডাকতেছিস রাত থাকতে, এই বেটা বেশি কাজ করলে কি আমাকে টাকা বেশি দিবে নাকি? আমাদের যখন সময় তখন যাব, এত আগে আগে ডাকাডাকি করতেছিস, ঘুম যদি পরিপূর্ণ না হয় কাজে কামে কি আর শক্তি পাবো নাকি? তো নানা তাদেরকে এইটা বলেন। তো নানা কিন্তু তখনও বুঝতে পারছিলেন যে ফজরের আজান হয়েছেন কিনা, ফজরের আজান হয়েছে কিনা তো উনি বুঝতে পারছেন না। তো ভাবলেন যে ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়েছি, একটু ভালো ঘুম হয়েছে, মনে হয় আজান কখন দিছে বুঝতে পারি নাই, এরকম উনি চিন্তা করছেন। নানা তাদের সাথে আর কোনো কথা না বাড়িয়ে বলে যায়, দাঁড়া তোরা আমি আসতেছি, এই বলে ওনার যে কোদাল খুন্তা ঝুড়ি যেটা আর কি, ওটা নিয়ে তাদের সাথে রওনা দিয়েছেন। চিন্তা করে যে ওদের সাথে হাঁটতে সকাল হয়ে যাবে। তো আব্দুস সোবহান নানা তো চোখ মুছতে মুছতে তার সাথে যাওয়া শুরু করেছেন আর কি। তো মাঠের দিকে যাওয়া শুরু করেছেন, যেখানে কাজ করবেন আর কি, ওইদিকেই যাচ্ছেন যেখানে তাদের কাজ করার কথা ছিল সকালবেলা। তো আগেকার দিনে কিন্তু কাজ শুরু করলে, এখন যে এক্সক্যাভেটর বা ভেকু মেশিন, তখন তার এগুলো দিয়ে কাজ করা হতো না। তখন কিন্তু অনেক সময় লাগতো, মাস পার হয়ে যেত কাজ করতে করতে। এখন যেমন একদিনে পুকুর খনন করে ফেলা যায়, তখন কিন্তু মাসের পর মাস লেগে যেত এই কাজগুলো করতে। কখনো কখনো তারা মাটি কেটে জমির মধ্যে বেড তৈরি করতেন, কখনো পুকুর তৈরি করতেন, কখনো কখনো আইল তৈরি করতেন, মানে বিভিন্ন ধরনের কাজ আর কি। তো নানা ওই তাদের পিছু পিছু যাচ্ছেন, মানে তার সঙ্গী সাথী যারা আছে তাদের পিছু পিছু যাচ্ছেন আর কি। তো চারদিকে তো ওই সময় ভালোভাবে দেখা যাচ্ছিল না, আর ওই সময় হয়তো বা পূর্ণিমার আগের বা পরের বা এরকম একটা সময় ছিল আর কি। আকাশ ভালোই পরিষ্কার ছিল, সকাল না হলেও বেশ পরিষ্কারই লাগছিল চারদিকে। এক পর্যায়ে তারা পৌঁছেও যান সেই স্থানে যেখান থেকে মাটি কাটবেন। তারপর যথারীতি মাটি কাটার কাজ শুরু হয়ে যায়। বলে রাখা ভালো, আব্দুস সোবহান নানা কিন্তু ওই খন্তা চালাতেন, খন্তা যেটা, আর তার মানে হচ্ছে তিনি মাটির চাকা বা চাইন এগুলা কাটতেন, মানে মাটির যে একটা অংশ চাপ আর কি, এটা কাটতেন। তো এতক্ষণ পর্যন্ত সবকিছু ঠিকঠাক চলছিল, কোনো ধরনের কোনো সমস্যা হয়নি। আর তিনি এখন পর্যন্ত কিছুই বুঝতে পারেননি যে তিনি আসলে কাদের সাথে এসেছেন। তো নানা তো মাটির চাক কাটা শুরু করেছেন, সাথে লোকগুলো মাটির চাকগুলো ধরে ধরে ফেলা শুরু করলো আরেক জায়গায়। তো নানা এবার খেয়াল করে দেখলেন যে মাটির চাকগুলো বা দলাগুলো আব্দুস সোবহান দাদা কাটছিলেন, সেই চাকগুলো ওই মানুষগুলো ধরে ধরে অনেক দূর পর্যন্ত ফেলছে। তার মানে হলো, সাধারণ মানুষ যদি একটা চাকা বা দলা মিনিমাম 3 হাত দূরে ফেলতে পারে, এরা মাটির এক একটা চাকা ধরে 10-15 হাত দূরে নিক্ষেপ করছে। এমন অবস্থা দেখে না ভাবলেন, এ কি অবস্থা রে, ওরা প্রতিদিন চাকা এত দূর যত দূর ফেলে তাও কষ্ট হয়ে যায়, আজ ওরা এত দূরে নিক্ষেপ করছে, ব্যাপারটা কি? আব্দুস সোবহান হাওলাদার নানা উনি তো এমনিতেই বিচক্ষণ মানুষ ছিলেন, তাছাড়া গ্রামের মানুষ কিন্তু জিন ভূত সম্পর্কে মোটামুটি ভালোই ধারণা ছিল। তার কিন্তু সন্দেহ হয় যে আসলে কারা। ওইদিকে ওই যারা মাটি কাটছে ওরা একটু পর পর নানার হাতের খন্তা চাচ্ছে, যে
সোবান এই দে তোর খন্তাটা দে। তো আব্দুল সোবহান না উনি চিন্তা করছেন কি ব্যাপার, এই বেটাগুলো আমার কাছে এসে বারবার এই খন্তা চাই কেন? আর ওরা আবার এসে বলছে, এই সোবান দে রে খন্তাটা আমার কাছে দে রে, তোর অনেক কষ্ট হচ্ছে, দে আমি কাটি। তো এমন করে আলগা দরদ দেখাচ্ছে। নানা তো খুবই বিচক্ষণ, উনি তো বুঝতে পেরেছেন যে ঘটনাটা কি। উনি মনে মনে ভাবছেন, হ্যাঁ খন্তাটা তোমাদের কাছে দেই আর তোমরা সবাই মিলে এই মাটির মধ্যে আমাকে একদম ঢুকিয়ে দাও, তাই না, আর মেরে ফেলো। উনি মনে মনে এটা ভাবছেন, কিন্তু সমস্যা কি, উনি এদের কাছ থেকে কিভাবে বের হবেন? আর উনি যেটা বুঝেছেন ওদেরকে তো বুঝতে দেওয়া যাবে না। নানা দেখছেন যে এরা যে এই এতক্ষণ ধরে এই মাটির চাকাগুলো বা দলাগুলো দূরে দূরে ছুঁড়ে মারছে, এরা না বিন্দুমাত্র ক্লান্ত হয় নাই। স্বাভাবিকভাবে এই কাজগুলো তো বেশ পরিশ্রমের কাজ, তাই না? তো যাই হোক, নানা তো চিন্তা করছেন যে আল্লাহ রে কিভাবে বের হই এখান থেকে। যত যাই হোক অন্তত ফজরের আজান পর্যন্ত এদেরকে বুঝতে দেওয়া যাবে না। ফজরের আজান দিলে এরা এখানে থাকবে না, এটা নিশ্চিত। নানা তো জানতেন এই ব্যাপারগুলো। তো নানা এভাবে উনি খন্তাটা হাত থেকে ছাড়ছেন না, কিন্তু এরা একটু পর পর এসে খন্তা চায়, কিন্তু খন্তা যে তার কাছ থেকে হাত থেকে কেড়ে নেবে এটা করে না। এভাবে করতে করতে একসময় দূর থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। আর তখনই ওই লোকগুলো, মানে তার যে পরিচিত লোকগুলোর বেশ ধরা যারা, ওরা সকলে একসাথে বলে ওঠে, বেঁচে গেলি রে সোভান, বেঁচে গেলি, শুধু একবার খোমতাটা দিতি রে আমাদের হাতে, তারপর দেখতি মজা, তোকে কি করতাম। এ কথা বলার সাথে সাথে ওই মানুষরূপী অবয়বগুলো হাওয়ায় মিলিয়ে গেল চোখের সামনে। আব্দুল সোবহান নানা এতক্ষণ সাহস ধরে রাখলেও এমন পরিস্থিতিতে তিনি খুবই ভয় পেয়েছিলেন। আসলে অনেকক্ষণ ধরে তো ওদেরকে এভাবে ভুলিয়ে ভালিয়ে রেখেছিলেন। উনি তো এই ঘটনার পর এক দৌড়ে বাড়িতে চলে গেলেন, ডাকাটাকে শুরু করলেন। তার ডাক শুনে বাড়ির ভেতর থেকে তার স্ত্রী আরো যারা ছিল বের হয়ে এলো, জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তখন আব্দুল সোবহান নানা বলেন যে এই ব্যাপার, আমার সাথে এই ঘটনা ঘটেছে। তখন তার পরিবারের সদস্যরা বলল যে কই, আমরা তো কোনো ডাক শুনিনি, তোমাকে কখন ডাকলো? আমরা এই ধরনের কোনো ডাক টাক শুনি নাই। মূলত এটা জিনেদের একটা মায়াজাল ছিল। আসলে কেন আব্দুল সোবহান নানাকে এভাবে ডেকে নিয়ে গিয়েছিল, কি শত্রুতা ছিল তাদের সাথে, এটা জানা যায় নাই। তবে আব্দুল সোবহান নানা উনি ওই ঘটনার পরে সামান্য একটু জ্বর আসছিল, একদিন অসুস্থ ছিলেন, এরপর আল্লাহর রহমতে উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। উনি একজন হুজুরের কাছে গিয়েছিলেন, তিনি ঝাড়ফুঁক করে দিয়েছিলেন। তো হুজুর বলেছেন এরা খুবই দুষ্ট প্রকৃতির জিন, এরা রাতের বেলা মানুষকে মায়াজালে ফেলে নিয়ে মেরে ফেলে। ওরা ওই ধরনের লোকদেরকে টার্গেট করে যেই ধরনের লোকদেরকে পরের দিন ভোরবেলা বা রাতের বেলা বা সকালবেলা এসে ডাকার কথা থাকে, ওরা ওই নিশি ডাক দিয়ে নিয়ে যায়, আর তখনই মানুষ এদের ফাঁদে পড়ে যায়। মূলত মানুষকে বলি দেওয়াটাই এদের কাজ। তো আল্লাহ তোমাকে বাঁচিয়ে দিয়েছেন। তো আব্দুল সোবহান নানা কিন্তু এখনো বেঁচে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন। তো এটি ছিল ঘটনা। ধন্যবাদ তাহমিদ ভাইকে, চমৎকার দুটি রোমহর্ষক ঘটনা আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের জন্য পাঠিয়েছেন। আশা করছি ওনার কাছ থেকে আরো অনেক অনেক সত্য ভয়ের ঘটনা ইনশাল্লাহ পাবো। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আমি আসলে আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 126তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তার নাম আতিকুল ইসলাম আতিক। ওনার বাড়ি নরসিংদী জেলার মনোহরদী থানার কাচিকাটা ইউনিয়নের দক্ষিণ বারুদিয়া গ্রামে। উনি বর্তমানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। ওনার বেশ কয়েকটি ঘটনা কিন্তু আমরা প্রচার করেছি। 95 নম্বর এপিসোড, 116 নম্বর এপিসোড এবং 120 নম্বর এপিসোডে ওনার ঘটনা প্রচারিত হয়েছে। উনি এর আগে টাহুরা জিনের ঘটনা আমাদেরকে পাঠিয়েছিলেন। আপনারা অনেকেই এই টাহুরা জিনের ঘটনা শুনে খুবই ভয় পেয়েছেন বলে জানিয়েছেন এবং এরকম ঘটনা আপনাদেরও জানা আছে বলে জানিয়েছেন। তো চলুন এবার টাহুরা জিনের দ্বিতীয় পার্ট নিয়ে আলোচনা করি। টাহুরা জিন এক ধরনের জিন যারা শুধু বাচ্চাদেরকে নিয়ে যায়, নিয়ে মেরে ফেলে। তো এর আগের ঘটনাটা তো আপনাদের মনেই আছে। আর
আগের যে ঘটনাগুলো আমি যে এপিসোড নাম্বারগুলো বললাম এগুলো থেকে আপনারা শুনে আসতে পারেন যে আতিকুল ইসলাম আতিক ভাই কি ধরনের ঘটনা পাঠিয়েছিলেন। তো চলুন আজকের ঘটনায় যাই। আজকের ঘটনাটা ওনার পরিবার এমনকি ওনার নিজের সাথেও ঘটেছিল। ওনার ভাই, ওনার নিজের সাথে, ওনার পরিবারের সাথে ঘটেছিল এবং ঘটনাটি উনি ওনার দুই মায়ের কাছ থেকে শুনেছিলেন। দুই মা কেন সেটা আমরা বলবো, যেটা উনি নিজেই জানিয়েছেন। তো চলুন ঘটনায় চলে যাই। তো ঘটনার প্রথম অংশ ওনার বড় মা তিনি বলছেন। তো ওনার যিনি বড় মা, তার বিয়ে হওয়ার পর যখন ওনার প্রথম সন্তান ওনার গর্ভে আসে তখন স্বাভাবিকভাবেই সন্তান হয়, একটা ছেলে সন্তান হয় যার নাম রাখা হয় সাইফুল ইসলাম। আস্তে আস্তে বড় হচ্ছিল সেই সাইফুল ইসলাম। কিছুদিন যাওয়ার পরেই দেখা যায় অসুস্থতা, কিছু খেতে চাইতো না, শুধু কান্না করত। আর অল্প দিনে সে এতটা শুকিয়ে যায় যে তার হাড় চামড়া এক হয়ে যাচ্ছিল। আস্তে আস্তে তার চেহারাটা একেবারে খারাপ হয়ে যায় এবং 1 বছর বয়সে সাইফুল ইসলাম মারা যায়। পরিবারে নেমে আসে শোকের ছায়া। পরিবারের প্রথম সন্তান এভাবে মারা যাওয়ার কারণে পরিবারের সবাই খুবই কষ্ট পেয়েছিল, আর সেটাই স্বাভাবিক। তবে সময়ের সাথে সাথে আস্তে আস্তে সবকিছুই স্বাভাবিক হতে থাকে। মানুষ হারানোর বেদনাও আস্তে আস্তে মানুষ ভুলে যেতে থাকে। একটা সময় প্রকৃতির স্বাভাবিক নিয়মেই তার গর্ভে আবারও সন্তান আসে। যথারীতি সন্তান ভূমিষ্ঠ হয়, তার নাম রাখা হয় তাইজুল ইসলাম। ঠিক কিছুদিন যেতে না যেতেই আবারও একই ধরনের সমস্যা দেখা যায় এই তাইজুল ইসলামের সাথে। তার অবস্থা এতটা খারাপ হয়ে যায় যে আগের জন যিনি সাইফুল ইসলাম, সে তো 1 বছর বেঁচে ছিল, মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে এই তাইজুল ইসলাম দুনিয়া ছেড়ে চলে যায়। আর এরপরেই এই যে আতিকুল ইসলাম আতিক ভাইয়ের বড় মা, তিনি অসুস্থ হয়ে যান। এমন অসুস্থ, উনি কিছুই খেতে পারতেন না, শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলেন, শয্যাশায়ী হয়ে গিয়েছিলেন। ডাক্তার, কবিরাজ অনেক কিছু দেখানো হয়েছে, কিন্তু কোনোভাবেই তিনি সুস্থ হচ্ছেন না। একদম মৃত্যুর প্রহর গুনছিলেন। তো দিন দিন অবস্থা এতটাই খারাপ হয়ে যাচ্ছিল যে মাঝে মাঝেই উনি অচেতন হয়ে যেতেন, মানে অজ্ঞান হয়ে যেতেন। অনেক কবিরাজ এসেছে, দেখে দেখে চলে গিয়েছে, কিন্তু রোগটা কি, সমাধান কি, কোনো কিছুই বলতে পারতো না। এভাবেই কেটে যায় কয়েক বছর। আর পরিবারের একমাত্র এই নারী সদস্যের এই করুণ অবস্থার কারণে পরিবারটা একদম ভেঙে পড়ে, যার ফলশ্রুতিতে উনি নিজে তার স্বামীকে আবার দ্বিতীয় বিয়ে করতে বলেন। তাছাড়া সন্তানাদি নাই, কি অবস্থা হবে। সবকিছু মিলিয়ে উনি নিজেই তার স্বামীকে দ্বিতীয় বিয়ের কথা বললেও ওনার স্বামী প্রথমে যদিও বা রাজি হচ্ছিলেন না, পরবর্তীতে উনি নিজেই বোঝান যে আপনি আর একটা বিয়ে করেন। তো বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এই আতিকুল ইসলাম আতিক ভাইয়ের বাবা আবারও বিয়ে করেন। তো এই মায়ের সন্তান হচ্ছে আতিকুল ইসলাম আতিক ভাই আর কি। তো কিছুদিন পর আতিক ভাইয়ের মায়ের গর্ভে সন্তান আসে। তিনিও ছেলে সন্তান ছিলেন, সময় মতো তিনিও জন্মগ্রহণ করেছেন আল্লাহর রহমতে। কিন্তু এবারও সেই আগের সমস্যা শুরু হয়েছে। তবে এবার আর দেরি না করে শুরু করা হয় কবিরাজি চিকিৎসা, মূলত সেই টাহুরা জিনের বিরুদ্ধে চিকিৎসা। এটা সেই কবিরাজ, সেই মহিলা কবিরাজ যিনি টাহুরা জিনের প্রথম পর্বের কবিরাজি করেছিল। তো তিনি ওনাদের বাড়িতে আসেন। এসেই ওনাদের বাড়ির পেছন সাইডে 2টি গাব গাছ ছিল, সেই দিকে তাকিয়ে থাকেন বেশ অনেকক্ষণ। তারপর তিনি বাড়িটা বন্ধ দেন এবং কিছু জিনিস দিয়ে যান। সেই জিনিসগুলো বিছানায় রাখতে বলেন, যেই বিছানা এই আতিক ভাইয়ের বড় ভাই ছিলেন। আর সবাইকে বলে যান যে এর আগেও এই টাহুরাই 2টো বাচ্চা নিয়ে গেছে, এবার এই বাচ্চার দিকে নজর দিয়েছে, সাবধানে থাকতে হবে সবাইকে। তো সবকিছু ঠিকঠাক মতো চলছিল। আর আতিক ভাইয়ের বাবাও ব্যবসা করতেন, যার ফলশ্রুতিতে সবসময় যে সন্ধ্যার আগে বাড়িতে আসতে পারতেন বিষয়টা এরকম না, মাঝে মাঝেই অনেক রাত করে বাড়িতে ফিরতে হতো। একবার হয় কি, এই আতিক ভাইয়ের মা এই আতিক ভাইয়ের বড় ভাইকে নিয়ে শুয়ে আছেন, সদ্য ভূমিষ্ঠ বাচ্চা। তো এই অংশটা আবার আতিক ভাইয়ের মা, যিনি মানে ছোট মা, তিনি বলছেন যে ওই দিন আবার আতিক ভাইয়ের বাবা ফিরতে দেরি করছিলেন। তো উনি তো শুয়ে আছেন বাচ্চার সাথে নিয়ে, কখন যে ঘুমিয়ে গেছেন মনে নাই। হঠাৎ
করে উনি সজাগ হন, হয়ে দেখেন কিছু একটা জিনিস তার বাচ্চাটাকে টেনে নিয়ে যাচ্ছে। তো উনি উঠে বসে পড়েছেন। তো উঠে বসে পড়ার পর জিজ্ঞেস করে, কে রে, কে কে এরকম যখন বলেছেন, তখন মনে হলো ওই একটা ছায়ার মতো কিছু একটা বেরোয় গেল, কিন্তু বাচ্চাটা নিতে পারে নাই। তবে বাচ্চাটা দরজা পর্যন্ত নিয়ে গিয়েছিল, ওখানেই রেখে দিয়ে চলে যায়। তো উনি দ্রুত বাচ্চাটাকে কোলে নেন, কোলে নিয়ে আবার বিছানায় চলে আসেন। বুঝতে পেরেছেন ভয়ানক কিছু একটা হয়েছে। উনি তা দরজা কিন্তু বন্ধ, কিন্তু ওই অভাবটা আসলো, চলে গেল। বুঝতেই পারছেন যে আসলে এই ধরনের অশরীরীদের আসতে তো আসলে দরজা খোলা বন্ধ আসলে খুব একটা প্রয়োজন হয় না। এর অল্প কিছু সময়ের মধ্যেই আতিক ভাইয়ের বাবা বাড়িতে আসেন। তখন তাকে সবকিছু খুলে বলা হয়। তো তখন তিনি আতিক ভাইয়ের মাকে একটু সাহস দিয়েছিলেন। এর ঠিক 2 দিন পরে ওই কবিরাজটা আসে। তো এসে বলেন যে আগামী 7 দিন এই বাচ্চাটাকে বেশ খেয়ালে রাখতে হবে। 7 দিনের মধ্যে এই টাহুরা জিনটা আবার আসবে, এবং আবার আসবে না, প্রতিদিনই সে এই বাচ্চাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। খুব সাবধান, রাতের বেলা কোনোভাবেই এই বাচ্চা যেন একা না থাকে। শুধু রাতটা, দিনের বেলাও একা রাখা যাবে না। প্রথম দিন চলে যায়, প্রথম রাত চলে যায়, সমস্যা হয় না। তো দ্বিতীয় দিন রাতের বেলা, ওই রাতের বেলা আতিক ভাইয়ের মা বাবা 2 পাশে শুয়ে আছেন, মাঝখানে আতিক ভাইয়ের ভাইকে রাখা হয়েছে। তো আসলে রাত কয়টা বাজে ওনারা আসলে এতটা মনে করতে পারেন নাই। তবে একজন ঘুমান আর একজন পাহারা দেন, মানে 2 জন একসাথে ঘুমান না। মা বাবা 2 জন একসাথে ঘুমানো যাবে না, একজন ঘুমান আর একজন, এইভাবে চলছে। আসলে কখন যে ওনারা 2 জনই ঘুমিয়ে গেছেন কেউ বলতে পারেন না। হঠাৎ ঘুম ভাঙে আতিক ভাইয়ের মার। তো উনি অন্ধকারে হাত দিয়ে দেখেন যে আতিক ভাইয়ের বড় ভাই সে বিছানায় নাই। তো তার মা ভেবেছেন হয়তো বা নড়াচড়া করে দূরে সরে গেছে, কিন্তু উনি অন্ধকারে হাত রাখছেন, কোথাও পাওয়া যাচ্ছে না। ঘরের মধ্যে কিন্তু ওই হারিকেনের আলোটাও যে কম করে জ্বালিয়ে রাখা বিষয়টা এরকম না, হারিকেনও বন্ধ। তখন এই আতিক ভাইয়ের বাবাকে আতিক ভাইয়ের মা ডাক দেন, এই ওঠো ওঠো, দেখো তো ছেলেটাকে খুঁজে পাচ্ছি না। আতিক ভাইয়ের বাবা উঠে প্রথমে তার হাতের কাছে যে লাইটটা থাকে, 3 ব্যাটারির একটা লাইট ছিল, ওটা খুঁজছেন। কারণ লাইট না পেলে তো আসলে উনি বুঝতে পারছেন না যে কোথায় আছে বাচ্চাটা। আর উনি যখন ওই বালিশের নিচে হাত রাখছেন, বালিশের নিচে কবিরাজের দেয়া কিছু জিনিস ছিল, তো উনি সেটাও ফিল করছেন না, মানে ওই জিনিসগুলো ওখানে নাই। এখন অন্ধকারে বাচ্চার মা, তো মানে আতিক ভাইয়ের মা হাত রাখছেন বাচ্চাকে খোঁজার জন্য, আর আতিক ভাইয়ের বাবা উনি ওই টর্চ লাইটটা খোঁজার জন্য হাত রাখছেন। এর মধ্যে তো চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আতিক ভাইয়ের মা চিল্লাচিল্লি শুরু করেছেন। তখন অন্য ঘরে যারা ছিলেন আর কি, তারা তো চলে এসেছেন। তারা আবার হারিকেনের যে বাতিটা ওটা নিয়ে চলে আসছেন। তো নিয়ে এসে যখন হারিকেনের আলোটা নিয়ে আসছেন, তো ওনারা তো অন্ধকারে হাতে হাতে যায় দরজা খুলেছেন। তখন হারিকেন আসার পরে দেখা যায় যে ওই যে কবিরাজ কিছু কিছু জিনিসগুলো দিয়েছেন, ওই জিনিসগুলো খাটের নিচে পড়ে আছে, আর যে লাইটটা, ওই লাইটটাও খাটের নিচে পড়ে আছে। এদিকে আতিক ভাইয়ের মা বাবা ওরা 2 জন তো মনে হয় আকাশ থেকে পড়েন যে এই জিনিসগুলা খাটের নিচে আসলো কিভাবে, আরে বাচ্চাটা কোথায় গেল, বাচ্চা তো নাই। রাত তো তখন অনেক গভীর, কয়টা বাজে বোঝা যাচ্ছে না। ওই সময় আতিক ভাইয়ের বাবার 2 বন্ধু পাশের গ্রামের একটা মাহফিল শুনতে গেছিল, ওয়াজ মাহফিল, সেটা শেষ করে বাড়িতে আসছিল। বাড়িতে চিৎকার চেঁচামেচি শুনে তারাও দ্রুত চলে আসে, তাদের হাতে টর্চ লাইট ছিল। তো শুনে যায় ঘটনা, বাচ্চা নাই। তারাও তো খুঁজতে থাকে, আশেপাশে জঙ্গল টঙ্গল সব জায়গায় খুঁজতে থাকে। তো কোথাও খুঁজে পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে এই আতিক ভাইদের বাড়ির ধান রাখার জন্য যে এক ধরনের ডোল বলে, বাঁশের বানানো ডোল, এই ডোলের ওখানে এসে এই 2 ডোলের মাঝখানে পাওয়া যায় এই আতিক ভাইয়ের ভাইকে। ডোলের চিপায় কাত করে শুয়ে রাখা, ঘুমিয়ে আছে, কান্নাকাটিও করছে না। কান্নাকাটি করলে তো শব্দ পাওয়া যেত। একদম শুয়ে ঘুমিয়ে আছে আর কি, মনে হচ্ছে কেউ খুব সযত্ন এখানে রেখে গেছে আর কি। তো বাচ্চাটাকে পাওয়ার পর সবাই যেন নতুন করে জীবন ফেরত পেল, এমন একটা অবস্থা। বাচ্চাটাকে ওখান থেকে তুলে আনা হয়। অনেকক্ষণ পরে বাচ্চাটার ঘুম ভাঙে। পরের দিন সকালবেলায় সেই মহিলা কবিরাজ আবার চলে আসে ওনাদের বাড়িতে। তাকে কিন্তু কেউ খবর দেয় নাই। সেই 1988 সালের ঘটনা, তখন তো মোবাইল ছিল না, কিন্তু উনি যেন কিভাবে খবর পায়, বোঝাই যায় যে উনি ওনার জিনের মাধ্যমে খবর পেয়েছেন আর কি। তো উনি এসেই বলতে থাকেন যে তোমাদেরকে বারবার করে সাবধান করলাম,
যে তোমাদের আগের বাচ্চা দুটোকে ওই টাহুরা জিন শেষ করে দিল, এই বাচ্চাটাকেও নিয়ে যাবে, তারপর তোমরা দুজনেই ঘুমাই গেলা। আমার অনুগত জিনগুলো রাতের বেলায় আমাকে খবর দেয় যে এই টাহুরা ওই বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে, কিন্তু ওই রাতের বেলা আমি কেমনে আসবো? আর আমার অনুগত জিনদেরও কিছু সীমাবদ্ধতা ছিল, তারা এই টাহুরাকে কাছে গিয়ে আটকাতে পারছিল না। আর তোমাদের এই যে গাব গাছ, এই গাব গাছে টাহুরা থাকে, তোমাদের একটা মোহে ফেলে দুইজনকে ঘুম পাড়িয়ে দেয় টাহুরা জিন। আর ও কোনো একটা কলা কৌশল প্রয়োগ করে আমার জিনিসগুলো, যে জিনিসগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো কার্যকারিতা নষ্ট করে দেয়। আর এই লাইটটাও খাটের নিচে ফেলে দেয় ওই জিনিসগুলোর সাথে, যাতে করে তোমরা এই লাইট জ্বালিয়ে সহজে খুঁজে না পাও। আর লাইট খুঁজতে খুঁজতে ও তো বাচ্চা নিয়ে অনেক দূরে চলে যাবে। তো এই বাচ্চাটাকে সে কোলে নিয়ে যাচ্ছিল, কিন্তু আমার যে জিনগুলো দূর থেকে তারাও প্রভাব বিস্তার করছিল যাতে করে ও ওই বাচ্চাটাকে এবার নিতে না পারে, কিন্তু ওরা তো কাছে আসতে পারছিল না। এর মধ্যে তোমরা দুইজন সজাগ হয়ে গেছো, আবার এর ভিতরে আরো দুইজন লোক বাইরে থেকে চলে আসছে, খোঁজাখুঁজি শুরু করে দিছে। তখন চতুর্মুখী যে চাপ সৃষ্টি হলো, একদিকে মানুষের চাপ আর আরেকদিকে জিনেরাও নিতে দিচ্ছে না। তখন অবস্থা বেগতিক দেখে এই বাচ্চাটাকে এই দুই ডোলের মাঝখানে রেখে চলে গেছে। তখন কিন্তু আমার জিনেরা এই টাহুরাকে অনেক দোহাই দিছে যে বাচ্চাটাকে নিস না, আগেও তো দুইটা বাচ্চাকে মেরেছিস, কিন্তু কোনোভাবে সেই টাহুরা জিন শোনে না। মূলত আমার জিনেরা ওকে এইভাবে কথা বলে বলে ওকে আটকে রাখছিল, সময় ক্ষেপণ করছিল, যাতে করে আরেকটু বেশি সময় পার হয়, মানুষজন তাড়াতাড়ি চলে আসে, এবং সেটাই হয়েছে। ওরা এইভাবে কথা বলে বলে বিভিন্ন দোহাই দিয়ে দিয়ে ওর সময় নষ্ট করেছে, যার ফলশ্রুতিতে তোমরা চলে আসছো, তখন আর ওকে নিতে পারে নাই। তো এইভাবেই আমার জিনেরা এই বাচ্চাটাকে বাঁচানোর জন্য চেষ্টা করেছিল। তো যাই হোক, এখন 18 মাস তোমাকে নিরামিষ খেতে হবে, আপাতত এটাই তোমার কাজ। তো এগুলো বলে সেই মহিলা কবিরাজ বাড়ি বন্ধ দিয়ে চলে যায়। আর এই আতিক ভাইয়ের বাবাও রেগুলার নামাজ কালাম পড়তো, তাকেও কিছু দোয়া এবং নিয়ম শিখিয়ে দিয়ে যান। তো যাই হোক, তো এরপর ওনার আরেক ভাই জন্মগ্রহণ করেন, এরও বেশ কিছু বছর খানিক পরে। আর এরপরে এই আতিক ভাই জন্মগ্রহণ করেন। তবে আতিক ভাইয়ের সাথে এত সিরিয়াস কিছু না ঘটলে ওনার সাথে আংশিক কিছু ঘটেছে। ওনার জন্মের 2 দিন পর নাকি উনি হঠাৎ করে কালো কুচকুচে হয়ে গিয়েছিলেন, আর চোখ বন্ধ করে একটানা কান্না করতেন, অথচ উনি খুবই ফর্সা ছিলেন। জন্মের 1 দিন পরে, অর্থাৎ দ্বিতীয় দিনের দিন, উনি একদম কালো হয়ে যান, কুচকুচে কালো। আর প্রতি রাতে ওনার কান্নার কথা সকলেই জানতো, যে প্রতি রাত্রে উনি ভয়ঙ্কর ভাবে, মানে প্রথম রাতে তো কান্নাকাটি করেছেনই, দ্বিতীয় রাত্রে কান্নাকাটি করছেন, মানে সবাই বুঝে গেছিল যে রাতের বেলা হলেই সে এরকম কান্নাকাটি করবে, বিশেষ করে সন্ধ্যার পর থেকেই। তো একবার কি হয় যে কয়েকদিন পর ওনাদের এলাকার এক জামাই ওনাকে দেখতে আসছেন, মানে আতিক ভাইকে, এসেই বলেন যে আরে একে তো টাহুরা জিনে ধরছে। তখন আতিক ভাইয়ের আব্বার বুঝতে বাকি রইল না, এবার আবারও এই আতিক ভাইয়ের সাথে সমস্যা শুরু হয়েছে। এখন আতিক ভাইয়ের বাবা তো এর আগের বার তো অনেক চেষ্টা করেছিলেন, বেশ কয়েকজন সন্তানও আল্লাহ নিয়ে গেছেন। সে টাহুরা জিন নিয়ে যাক, আল্লাহরই তো আসলে ইচ্ছা ছিল, নাহলে তো এটা হয় না, তাই না? তো যাই হোক, এখন আতিক ভাইয়ের বাবাও তো এটা সুরাহা চান। এখন কি করবেন এই মুহূর্তে? তারপর আতিক ভাইয়ের বাবা নিজেই ঝাড়ফুঁক করেন টানা 3 থেকে 4 ঘন্টা। এরপর আতিক ভাইয়ের কান্না থামে। তো যাই হোক, এবার আমরা আর একটা ব্যাপার বলি, যে ওনার বড় ভাই, ওই যাকে ডোলের চিপায় রেখে চলে গিয়েছিল, এই সালটা আসলে তো আরো অনেক আগের, আমরা বলেছি যে সেই 88 সালের দিকে। তো 2004 সালের দিকের কথা এখন বলি, সেই বড় ভাইয়ের কথা আর কি। তো ওই বড় ভাই কিন্তু এই আতিক ভাইয়ের মায়ের সাথেই ঘুমাতো, আর আতিক ভাই তার বাবার সাথে ঘুমাতেন। তো 2004 সালের দিকে রাত 2টো কি 3টার মতো হবে আনুমানিক। হঠাৎ করে ওনার বড় ভাই প্রচন্ড জোরে চিৎকার দেয়। চিৎকার শুনে বাড়ির সবাই তো জেগে যায়, বাড়ির অন্য ঘরে যারা শুয়েছিল তারা দ্রুত ওইখানে চলে যায়। গিয়ে দেখা যায় যে ওই বড় ভাই টিনের চালের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন, আর ভয়ে ঠক 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 ঠক
থরথর করে কাঁপছে। আতিক ভাইয়ের বাবা তো গিয়ে তাকে জড়িয়ে ধরেছেন এবং নির্ভয় দেন, বাবা ভয় নাই, আমরা আছি তো তোমাদের সাথে। তখন দোয়া পড়ে তাকে ফু দেওয়া হয়। তো কিছুক্ষণ পর তার অবস্থা স্বাভাবিক হয়, কিন্তু তিনি যা বলেন এটা শুনে তো সবাই খুব ভয় পেয়ে যান। উনি বলেন যে সবাই ঘুমিয়েছিলেন, হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। উনি দেখেন টিনের চালের ফাঁকা দিয়ে ছোট্ট একটা আলো ঘরের মধ্যে ঢুকলো, যেমনটা জোনাকি পোকার আলো হয়, ছোট্ট একটা আলো। ওই আলোটা আস্তে আস্তে ওনার দিকে আসে এবং আস্তে আস্তে বড় হচ্ছে। বড় হতে হতে একটা মানুষের রূপ নেয়, কিন্তু তার মুখটা মানুষের মতো ছিল না। মুখে কোনো চোখ নেই, নাক নেই, আছে শুধু একটা মুখ, সেটা অনেক বড়। তো এসে তাকে বলে যে তোকে তো অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করেও পারি নাই, তো চল আমার সাথে এবার চল। এরপর তাকে শূন্যে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তো এরপরেই উনি একটা চিৎকার দিয়েছেন। যখন চিৎকার দিয়েছেন তখন ওই যে অবয়বটা আবার আস্তে করে ছোট্ট হয়ে গেল, জোনাকি পোকার মতো আলো হয়ে ওই টিনের চালের ওই ছিদ্র দিয়ে চলে গেল। তো সবাই খেয়াল করলেন যে এই আতিক ভাইয়ের ওই বড় ভাইয়ের হাতে প্রচন্ড জোরে চাপ দিয়েছিল, সেই দাগটা তার হাতে স্পষ্ট হয়েছিল ওই সময়ও। আতিক ভাইয়ের বাবা তো সাথে সাথে তাকে দোয়া দুরুদ পড়ে ফু দেন। ওই রাত্রে আর কারো ঘুম হয় নাই। তবে এরপরে ওনার সাথে আর কোনো ধরনের সমস্যা ওইভাবে হয়নি। তো এই যে টাহুরা জিনের ঘটনাগুলো আতিক ভাই আগে আমাদেরকে পাঠিয়েছেন এবং ওনার নিজের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনা, সেটাও বললেন। প্রিয় লিসেনার্স, এই ধরনের বাচ্চা খেকো জিন, তাদের হাত থেকে খুব সাবধান থাকতে হয়। শুধু যে গ্রামে এগুলো থাকে তা কিন্তু না, শহরেও থাকে। আমাদের ছোট ছোট ভুলের কারণে কিন্তু আমরা আমাদের এই সন্তানদেরকে হারিয়ে ফেলি। আমি সবসময় বলি, এখনো বলছি, আমরা যখন আমাদের সন্তানদেরকে একা রেখে কোনো কাজ করব, ধরুন যে বাচ্চা ঘুমিয়ে আছে, অন্য কাজ করতে হবে, আমরা আমাদের মোবাইল ফোনে সূরা বাকারা অথবা রুকিয়ার আয়াত এগুলো অল্প সাউন্ড দিয়ে হলেও দূরে রাখি বা কাছে রাখি, সেটা রুমের মধ্যে রেখে আমরা অন্য কোনো কাজ করতে পারি। ইনশাল্লাহ এই টাহুরা জিন কেন, অন্য কোনো জিন বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না। ওরা কিন্তু এরকম সুযোগ সন্ধানী হয়ে থাকে, যখনই সুযোগ পাবে তখনই কিন্তু ক্ষতি করবে, আর এটা ওদের কাজ। টাহুরা জিনের ধর্মটাই এরকম, ওরা বাচ্চাদেরকে নিয়ে যাবে, বাচ্চাদেরকে খেয়ে ফেলবে, বাচ্চাদেরকে মেরে ফেলবে, এটাই ওদের কাজ। সুতরাং ওরা তো ওদের কাজ করবেই, কিন্তু আমরা আমাদের কাজও করে যাবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের সন্তানদেরকে সেফ রাখার জন্য। আর যদি মোবাইল ফোনে সেটা চালানোর উপায় না থাকে, নেট না থাকে, আমাদের অনেকেই কিন্তু ইন্টারনেট থেকে ডাউনলোড করে রাখতে পারি বা অন্যভাবে ডাউনলোড করে রেখে চালাতে পারি। যদি এটা সুযোগ নাও হয়, কারণ হয়তো মোবাইল ফোন নাই বা মোবাইল ফোনে চার্জ নাই, এরকম সিচুয়েশন তো হইতেই পারে, তখন কি করব? তখন আমরা নিজেরা আয়াতুল কুরসি পড়ে বাচ্চাটাকে ফু দিয়ে দিব। ইনশাল্লাহ আল্লাহ তাআলার তরফ থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে যাবেন তার নিরাপত্তার জন্য। কোনো টাহুরা জিন ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 126তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম আলিফুজ্জামান ওয়াকিল। ওনার বাড়ি নরসিংদী জেলার বেলাবো থানার নারায়ণপুর এলাকায়। উনি বর্তমানে নরসিংদী সরকারি কলেজে একাদশ শ্রেণীতে অধ্যয়নরত রয়েছেন। তো ঘটনাটি উনি সংগ্রহ করেছেন ওনার খালাতো ভাই নিলয়ের কাছ থেকে, আর নিলয় ঘটনাটি শুনে তার বাবার কাছ থেকে। ঘটনাটি যে গ্রামে ঘটেছে, নিলয়ও সেই একই গ্রামের বাসিন্দা, যদিও বা নিলয় বর্তমানে তার বাবার চাকরির সূত্রে নরসিংদী শহরে বসবাস করছে। তো চলুন ঘটনাতে চলে যাই। ঘটনাটি ঘটে 1980 সালের দিকে। ঘটনাটির স্থান নরসিংদী জেলার পলাশ থানার চালনা গ্রামে। বলে রাখা ভালো, চলনা এখনো প্রায় প্রত্যন্ত অঞ্চলই। গ্রামটা এখনো অনেকটাই নির্জন, ফসলি ক্ষেত খামার ও অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখনো সেখানে ছোটখাটো ভয়ানক ঘটনা ঘটে। লোকমুখে শোনা যায় একসময় এই গ্রামের অনেকেই নাকি
জিন লালন পালন করতেন। এমনকি এই ওয়াকিল ভাই যার কাছ থেকে ঘটনা সংগ্রহ করেছেন তার দাদাও নাকি কয়েকটি জিন পালতেন। লোকজন আগে এই জিনগুলো লালন করতেন, সেই জিনগুলো পরবর্তীতে তাদের মালিকের মৃত্যুর পর সেই গ্রামেই থাকতে শুরু করে। সেই গ্রামেরই একজন বাসিন্দা ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ শামসু মিয়া। তার 2 থেকে 3 বছর একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল। ওই মেয়ে শিশুটি দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল, তাই সেই শিশু ছিল সবার চোখের মণি। শুধু সুন্দর ছিল এই জন্য চোখের মণি ছিল বিষয়টা এরকম না, বাচ্চাটা খুব হাসি খুশি ছিল, সবার কোলে যেত, হাসতো সব সময়, এই জন্যই মূলত সবার চোখের মণি ছিল সে। যেই দেখতো সেই তাকে আদর করত। মেয়েটার বয়স যখন 1.5 থেকে 2 বছর, তখন থেকেই একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে তার সাথে। একটি সাপ এসে নাকি তার সাথে খেলাধুলা করত। অনেক সময় দেখা যেত মেয়েটি একা একা কার সাথে যেন খেলছে, কিন্তু কাউকে দেখা যেত না। দিনের বেলায় এরকমটা হতো, আবার ওই সাপের উপস্থিতি অনেকে দেখতেন। সবসময় সাপ দেখতেন বিষয়টা এরকম না, কখনো কখনো মনে হতো সে কারোর সাথে খেলছে কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। আর অন্য কেউ কিন্তু বিষয়টা আসলে বুঝতে পারতো না, শুধু তার মা বাবা বিষয়টি বুঝতে পারত। এছাড়া কিন্তু অন্য কোনো ধরনের কোনো সমস্যা ছিল না। একদিন হয়েছে কি, শামসু মিয়া তার কাজ শেষ করে সন্ধ্যার দিকে বাড়িতে চলে আসছেন। তখন তার স্ত্রী রান্না করতে ব্যস্ত ছিলেন বলে বাচ্চা মেয়েটি একাই ঘরে বসেছিল। তখন শামসু মিয়া ঘরে ঢুকে দেখেন একটি সাপ তার সাথে খেলা করছে। তার বাচ্চাটি সাপের অনেক কাছে চলে গিয়েছে। এইটা দেখে শামসু মিয়া অনেক ঘাবড়ে যায়। তাড়াহুড়া করে উত্তেজনার বশে একটি লাঠি নিয়ে সজোরে সাপটিকে কয়েকটি আঘাত করে, ফলে সাপটি সেখানেই মারা যায়। শামসু মিয়া একবারও চিন্তা করলেন না যে কি মারাত্মক ভুলটাই না উনি করলেন। সাপটি মারা যাওয়ার পরদিন থেকেই মেয়েটির ভীষণ জ্বর এবং অসুস্থতারও শুরু হয়ে যায়, সেই সাথে বমি শুরু হয়। কিছুদিনের মাথায় মেয়েটি অনেক দুর্বল হয়ে যায় এবং শুকিয়ে যেতে থাকে। তখন ওই সময় তো আসলে এভাবে এরকম ডাক্তার আশেপাশে ছিল না, আর প্রত্যন্ত এলাকা। শামসু মিয়া তার মেয়েকে এক কবিরাজের কাছে নিয়ে যান। কবিরাজ কিছু ঔষধ এবং পানি পড়া দিয়ে দেন। বাড়িতে এসে মেয়েকে ঔষধ সেবন করানোর পরও অবস্থার কোনো উন্নতি হয় না। এর কিছুদিন পর তারা আরো ভালো এক কবিরাজের খোঁজ পান। পরবর্তীতে মেয়েকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হলে কবিরাজ মেয়েটিকে দেখেই বুঝতে পারেন আসল ব্যাপারটা কি। পরে কবিরাজ তার তথ্য সংগ্রহের জন্য 2-1 দিন সময় চেয়ে নেন। শামসু মিয়া 2 দিন পর কবিরাজের কাছে গেলে কবিরাজ জানান যে ওই দিন শামসু মিয়া যে সাপটিকে হত্যা করেছিল সেটা ছিল আসলে একটা জিন। তখন কবিরাজ আরো জানান যে ওই জিনটাকে মেরে ফেলার প্রতিশোধ হিসেবে ওই জিনের আত্মীয় স্বজনরা এই মেয়েটার উপর আসর করেছে এবং প্রতিনিয়ত ওই মেয়ের রক্ত শুষে নিচ্ছে। তখন ওই দিন রাত্রে কবিরাজ আবারও আসর পাতেন এবং একজন জিনকে হাজির করান। তখন কবিরাজ জিনকে তার নাম এবং ঠিকানা জিজ্ঞেস করেন এবং এটাও জানতে চান কেন তারা এই নিষ্পাপ মেয়েটিকে কষ্ট দিচ্ছে। তখন ওই জিন বলে সাপ রূপে তাদের গোত্রের এক জিন আসতো বাচ্চা মেয়েটার কাছে, কিন্তু সে তো কোনো ক্ষতি করতো না। আর শামসু মিয়া সে তো বয়স্ক মানুষ, সে তো অভিজ্ঞ মানুষ, সে জানতো যে তার মেয়ের কাছে একটা সাপ আসে। এমনটা না যে সে নতুন এটা দেখেছে, সে তো জানতো। তারপরও শামসু মিয়া কেন সাপটাকে পিটিয়ে হত্যা করলো? এমনটা না যে হুট করে সে দেখেছে সে মেরে ফেলেছে, তাহলে একটা বুঝ দেওয়া যেত, কিন্তু শামসু মিয়া তো জানা সত্ত্বেও মেরে ফেলেছে। আর এই কারণে শামসু মিয়ার মেয়েকে না নিয়ে জিন যাবে না, এটা জিনেরা বলে দেয়। তো কবিরাজ প্রথমে অনেকক্ষণ ধরে জিনটাকে ভালোভাবে বোঝান, কিন্তু জিন কোনোভাবেই এই মেয়েটিকে ছেড়ে যেতে চায় না। পরে কবিরাজ রেগে যান এবং ওই জিনটাকে তার পদ্ধতিতে মারধর করেন, গরম পানি ঢেলে দেন শরীরে। শেষমেশ জিনটা যেতে রাজি হয়, কিন্তু কিছু শর্ত দেয়, যেমন 4 রাস্তার মোড়ে কিছু মোরগ, মুরগির ডিম, আরো অন্যান্য কিছু জিনিস যেগুলো শামসু মিয়াকে একা একাই দিয়ে আসতে হবে। তখন শামসু মিয়া কিছু না ভেবে রাজি হয়ে যান। যাই হোক, বাবার মন তো, মেয়েটাকে তো সুস্থ করতে হবে।
ওই দিন রাতেই শামসু মিয়া জিনিসগুলো নিয়ে পাশের একটি 4 রাস্তার মোড়ে, যদিও বা মোড়টা নির্দিষ্টভাবে শনাক্ত করা যায় না এক্সাক্ট কোথায়, তো যাই হোক ওইদিকে রওনা দিয়েছেন। তো শামসু মিয়া প্রথমে ভয়ে ভয়ে ওই 4 রাস্তার মোড়ের দিকে রওনা দিয়েছেন। কিছুক্ষণের মধ্যে তিনি সেখানে পৌঁছেও যান। যাওয়ার সময় তেমন কোনো সমস্যা হয়নি, কিন্তু জিনের কথা মতো ওই জিনিসগুলো রেখে যখন উনি কি মনে করে পেছন দিকে ফিরেছেন, তখন হঠাৎ করে তার হার্টবিট বেড়ে যায়। কারণ হলো, পেছনে তাকে উনি ভয়ঙ্কর কিছু না দেখলেও ভয়ঙ্কর শব্দ উনি শুনতে থাকেন। শব্দটা এতটাই কর্কশ এবং তীক্ষ্ণ ছিল যে মনে হচ্ছে তার কলিজা ফেটে যাচ্ছে। উনি আর পেছন দিকে না তাকিয়ে সোজা এক দৌড় দিয়ে বাসায় চলে যান। বাসায় এসে উনি অনেক জোরে হাঁফাতে থাকেন। বাড়ির সবাই তখন তার কাছে জানতে চান যে কি হয়েছে। তখন উনি সব ঘটনা খুলে বলেন, উনি পেছন দিকে তাকিয়েছেন, এরকম শব্দ শুনেছিলেন, কিন্তু সচক্ষ কিছু দেখেন নাই। কিন্তু দুঃখের বিষয় হলো, শামসু মিয়া এতটাই ভয় পেয়েছিলেন যে ওই রাত্রেই উনি হার্ট অ্যাটাক করে দুনিয়া থেকে চিরবিদায় নেন। শর্ত অনুযায়ী ওই মেয়েটাকে কিন্তু ছেড়ে দেওয়ার কথা, কিন্তু এর পরের দিন ঘটে যায় আরেকটি হৃদয় বিদারক ঘটনা। শামসু মিয়ার মেয়েও এর পরের দিন চলে যায় না ফেরার দেশে। জিন তার শরীর থেকে প্রায় সব রক্তই শুষে নিয়েছিল, যার ফলস্বরূপ শামসু মিয়ার মেয়ে মারা যায়। শামসু মিয়ার মেয়েকে ছেড়ে গেলেও মূলত তার চরম অসুস্থতার কারণেই মেয়েটি মারা যায়। এভাবে সুন্দর সাজানো গোছানো একটি সংসার ধ্বংস হয়ে যায়। প্রিয় লিসেনার্স, আমরা সব সময় বলি, সব সময় বলে এসেছি, এখনো বলছি, ভবিষ্যতে ইনশাল্লাহ বলবো যে সাপ দেখলে মারতে হবে, এটা সত্য। কিন্তু এটাও সত্য যে আপনি যখন সাপ দেখবেন তাকে বলবেন যে তুমি যদি জিন হয়ে থাকো চলে যাও, এভাবে 3 বার বলতে হবে। যদি এমন কোনো সিচুয়েশনের উদ্ভব হয় যে এভাবে বলারও সুযোগ নাই, সাপ আপনার উপর আক্রমণ করছে, তখনকার হিসাব তো আলাদা। কিন্তু আপনি অস্বাভাবিক একটা সাপ দেখলেন যেটা স্বাভাবিক না, তখন আপনি সেটাকে আঘাত করলেন, তাহলে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছেন। প্রিয় লিসেনার্স, আমরা মানুষরা অনেক সময় একগুঁয়ে আচরণ করি, কিছুই বুঝতে চাই না, অনেক যৌক্তিক বিষয় বুঝতে চাই না। জিনেরা কিন্তু তারা সৃষ্টিগতভাবে বেশ একগুঁয়ে স্বভাবের, তাদেরকে অনেক যৌক্তিক বিষয়গুলো বোঝানো সম্ভব হয় না। ভালো মন্দ, ন্যায় অন্যায় অনেক কিছু তারা বুঝতে চায় না, যদিও বা সেই বুঝ তাদের রয়েছে, কিন্তু সৃষ্টিগতভাবে তাদের বৈশিষ্ট্যটা একটু ভিন্ন রকমের, যার ফলশ্রুতিতে আমাদের কাছে মনে হয় যে জিন কেন রাজি হলো না, এটা তো অন্যায়। আসলে ওদের এই বুঝটা ওইভাবে কাজ করে না, যার ফলশ্রুতিতে ওরা প্রতিশোধ পরায়ণ হয়ে অনেক কাজ করে ফেলে। আর এগুলো হয় কিন্তু আমাদের ভুলের কারণে, অধিকাংশ ক্ষেত্রে আমাদের ভুলের কারণে হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ আলিফুজ্জামান ওয়াকিল ভাইকে, খুবই মর্মান্তিক একটি ঘটনা আমাদেরকে দিয়েছেন। আসলে এই ধরনের ঘটনা আমরা চাই না আর ঘটুক, আমাদের ভুলের কারণে আর ঘটুক বা অন্য কোনো কারণে না ঘটুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের এবার এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 126 নম্বর এপিসোডের নতুন আরও একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সিদ্দিকা আফরিন। ওনার বাড়ি যশোর জেলার অভয়নগর উপজেলার রাজঘাট এলাকায়। তো যেই ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, সেই ঘটনাটি উনি ওনার ফুপুর মুখ থেকে শুনেছিলেন। ঘটনাটি মহান স্বাধীনতা যুদ্ধের আরো আগে ঘটে যাওয়া। ওনার দাদাবাড়ি ঝালকাঠি জেলার 7 নং পোনাবালিয়া ইউনিয়নের চানপুরা গ্রামে। 1971 সালের আগে গ্রামটি অনেক অনুন্নত ছিল। গ্রামে তো বিদ্যুৎ ছিলই না, হাটে বাজারে মানুষ সপ্তাহে একবার যেত। তখন ওনাদের গ্রামের লোকজন ফজরের আজানের আগে ভোর রাত্রে হাটে রওনা দিত। বিশেষ করে যাদের বাড়ি হাট থেকে অনেক দূরে, তাদের হাটে পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যেত। এরপর তারা হাট করে সদাপাতি নিয়ে বাড়ি ফিরত। একদিন ওনার দাদা বাড়ির পাশের বাড়ির একজন চাচা, যার নাম হচ্ছে রমজান, তো এই রমজান চাচা ঝুড়ি নিয়ে ভোর রাত্রে হাটে রওনা দিয়েছিলেন। ওনার বাড়ি হাট থেকে অনেক দূরে ছিল, অনেক দূরে বলতে বেশ দূরে।
আর বাড়ি থেকে ওই হাটে যেতে একটা পথে, মানে চলার পথে একটা জায়গায় বড় একটা খাল পড়ত। ওই খালের পাশেই ছিল একটা প্রাচীন বিশাল আকৃতির বট গাছ। রমজান চাচা আলো আধারে হঠাৎ তাকালেন ওই গাছটার দিকে। তিনি দেখলেন ধবধবে সাদা শাড়ি পরা একটা বৃদ্ধা মহিলাই গাছের নিচে বসে আছেন, আর রমজান চাচার দিকে তাকিয়ে মিটমিটিয়ে হাসছে। তো ওই বৃদ্ধা মহিলার হাতের, মানে দুই হাতের নিচে দুইটা কলস রাখা ছিল, এবং কলসের মুখের উপরে রৌপ্য মুদ্রা, মানে স্বর্ণ মুদ্রা না, রৌপ্য মুদ্রা, রূপার মুদ্রা ছিল, রূপার মুদ্রা ভর্তি, যেটা মনে হচ্ছে যে উপচে পড়ছে এমন একটা অবস্থা। ওই বৃদ্ধা মহিলাটি হাতের ইশারায় রমজান চাচাকে কাছে ডাকে। তো রমজান চাচা কোনো ভয় না পেয়ে ওই বৃদ্ধা মহিলার কাছে এগিয়ে গেলেন। আর কলসি ভর্তি এই রূপার টাকা দেখে তার মনে আসলে ভয় কাজ করছিল না, আর এই বৃদ্ধা মহিলা যে ভয়ানক কিছু হতে পারে এই চিন্তাও তার মাথায় আসে নাই। রমজান চাচা ওই বুড়ির কাছে এগিয়ে গেলে তখন ওই বৃদ্ধা মহিলা তাকে বলল, হ্যাঁ রে রমজান, আমাকে 2টা নারকেল দিবি, তাহলে কিন্তু এই সব রূপার টাকা তোকে দিয়ে দেব। তখন রমজান চাচা হা বা না কোনো কথার উত্তর না দিয়ে সোজা বাড়ির দিকে দিয়েছেন এক দৌড় নারকেল আনার জন্য। তো বাড়ি গিয়ে ওই ভোর রাতের বেলা কাউকে না জাগিয়ে উনি নিজেই গাছে উঠে পড়লেন, নারকেলও পারলেন। 2টো নারকেল নিয়ে আবার ছুটে দৌড় দিলেন ওই বৃদ্ধা মহিলার উদ্দেশ্যে, মানে ওই যে বট গাছ সেখানে। তো রমজান চাচা সেখানে গিয়ে দেখলেন যে বৃদ্ধা মহিলা তখনও বট গাছের নিচে বসা। কোনো কথা না বলে এই রমজান চাচা সেই নারকেল 2টো ওই বৃদ্ধা মহিলার সামনে তুলে ধরলেন এবং বললেন, এই নাও বুড়িমা, নারকেল চাইছিল না, এই নাও নারকেল। তখন ওই বৃদ্ধা মহিলা এই রমজান চাচার দিকে তাকিয়ে এমন একটা ভাব দেখালেন, প্রচন্ড রেগে গেছে সে। তখন ওই নারকেল 2টো সে হাতে নিয়ে ছুঁড়ে মেরেছে এক পাশে। এরপর ওই বৃদ্ধা মহিলা ঝাঁপিয়ে পড়েছে রমজান চাচার উপরে। শুরু হলো ধস্তাধস্তি। আর ওই বৃদ্ধা মহিলা রমজান চাচাকে টেনে হিঁচড়ে পাশের খালের দিকে নিয়ে যাচ্ছে। তো রমজান চাচা বুঝতে পারছেন না যে আরে কি ব্যাপার, এ না চাইলেও নারকেল, আমি নারকেল এনে দিলাম, এই মহিলা আমার উপর চড়া হইল কেন, আর এর সাথে আমি পারছি না কেন। এরপর উনি বুঝে ফেললেন যে উনি একটা ভয়ানক পেতনির খপ্পরে পড়েছেন। আল্লাহর অশেষ রহমতে ওই সময় আবার ওই যে বললাম না শুরুর দিকে ঘটনার, যে লোকজন হাটে যেত ভোরবেলা, ওই সময় আবার লোকজন ওদিক দিয়ে যাচ্ছিল। আর তখন আবার ফজর আজানের সময় হয়ে গিয়েছিল, একজন মুয়াজ্জিন ওদিক দিয়ে আবার যাচ্ছিল, আবার লোকজনও যাচ্ছিল। তখন কিছু শব্দ ওনারা শুনতে পারেন, পানির ভিতরে মনে হচ্ছে যে শব্দ হচ্ছে। লোকজন চিন্তা করছে কোনো এই মাগুর মাছ বা শোল মাছ কাছে চলে আসছে কিনা, কিন্তু তারা যখন কাছাকাছি গিয়েছে তখন দেখে যে কিছু একটা ডুবছে আর ভাসছে, মানে যে চুবাইলে যেরকম হয় আর কি। তো কয়েকজন লোক ওখানে যায়, যাওয়ার পরে দেখা যাচ্ছে যে এটা তো একটা মানুষ, তার পাশে ভাসমান 2টা নারকেলও রয়েছে। মানে রমজান চাচা কাদায় ডুবে এমন অবস্থা, ওই সময় রমজান চাচাকে চেনা যায় নাই। দ্রুত লোকজন তাকে তোলার পরে বলে যে এই মিয়া তোমার বাড়ি কোথায়, বলে আমার নাম তো রমজান, আমার বাড়ি ওইখানে। তখন তারা চিনতে পারে। তখন ওই অবস্থাতেই মসজিদের ইমাম সাহেবকে খবর দেওয়া হয়। তখন উনি দ্রুত ওখানে চলে আসেন। চলে আসার পর উনি সব কথা শোনেন রমজান চাচার মুখে। তখন উনি বলেন, আলহামদুলিল্লাহ রমজান, তুমি ভাগ্য ভালো, ওই বৃদ্ধা মহিলার কথার উত্তরে, মানে যখন তোমাকে বলেছিল যে 2টা নারকেল দিবি, তুমি খালি হ্যাঁ দেবো এটা বলো নাই। 2টো নারকেল চাওয়া মানে কি জানো, তোমার 2টা ছেলেকে চাওয়া। তুমি যদি খালি বলতে হ্যাঁ দেবো, তাহলে তোমার 2টা ছেলেকে মেরে ফেলতো। তুমি তো বুঝতে পারো নাই, তুমি মনে করছো শুধু নারকেল চাইছে, এই জন্য তুমি দৌড়ে নারকেল আনতে গেছো। যাই হোক, ওইখান থেকে পরবর্তী রমজান চাচাকে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। রমজান চাচা খুব একটা যে অসুস্থ ছিলেন বিষয়টা এরকম না, উনি সুস্থ হয়ে গিয়েছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটির একটা অদ্ভুত ব্যাপার, কারণ এই টাইপের ঘটনা আমরা আগেও বলেছি, কিন্তু এই জায়গাতে দেখেন মানুষ কতটা সহজ সরল। যে তার কাছে নারকেল চেয়েছে, উনি হা না কিছু না বলে দৌড়ে বাড়িতে চলে গেছেন নারকেল আনার জন্য, এবং নারকেল এনেছেন। আর ওই বৃদ্ধা মহিলা, ওই পিশাচিনী, ওই পেতনি যখন দেখেছে যে এই রমজান চাচা সে সত্যি সত্যি নারকেল এনে তার সামনে ধরেছে, তখন তার মেজাজ গরম হয়ে গেছে। সে চিন্তা করছে চাইলাম কি আর সে দিল কি, তখনই তার উপর আক্রমণ করেছে। যাই হোক, এখানে আসলে আল্লাহই রহম করেছেন।
কারণ রমজান চাচা যদি খালি উত্তর দিতেন, তারপরে উনি আসল নারকেল আনতেন বা যাই করতেন, তাতে আসলে লাভ হতো না। ঠিকই ওই পেতনিটা রমজান চাচার 2 সন্তানকে মেরে ফেলতো। আল্লাহ হেফাজত করেছেন, আলহামদুলিল্লাহ। আসলে আল্লাহ যদি হেফাজত না করেন, কারো ক্ষমতা নাই, যত বুদ্ধি থাকুক না কেন, কোনোভাবে কেউ বাঁচতে পারবে না। এই জন্য সর্বাবস্থায় আমরা মহান সৃষ্টিকর্তার উপর আস্থা এবং বিশ্বাস রাখবো। আমাদের এটাই বিশ্বাস থাকবে যে আমাদের নিজেদের কিছু ক্ষমতা নাই, নিজেরা আমরা কিছুই করতে পারি না যদি আল্লাহ আমাদের রহম না করেন। কারণ আমাদের সকল ক্ষমতা ব্যর্থ হয়ে যাবে যদি আল্লাহ আমাদেরকে ব্যর্থ করতে চান। আমরা যতই সফল হওয়ার চেষ্টা করি, লাভ হবে না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবার এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 126তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আশরাফুল হক তামিম ভাই। ওনার বাড়ি নেত্রকোনাতে, নেত্রকোনার উপজেলা কোয়ার্টার সংলগ্ন এলাকাতে উনি থাকেন। তো এই ঘটনাটি আসলে ওনার পাঠানো নতুন ঘটনা না, এর আগে উনি কুর শিরোনামে আরো একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেটা আমরা প্রচার করেছি। তো এই ঘটনাটি কিন্তু একদম রিসেন্ট ঘটনা। 2024 সালের জুন মাসের 20 তারিখে ঘটনাটি ঘটেছিল। আর যেখানে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে ময়মনসিংহ শহরের রাজবাড়ী এলাকায়। তো রাজবাড়ী এলাকার ঠিক এক্সাক্ট লোকেশনটা বলেছেন, সঙ্গত কারণে সেইটা বলছি না। তো এই তামিম ভাইয়ের মা ওনার ছোট ভাইকে ক্যাডেট কোচিং করানোর সুবাদে ময়মনসিংহ রাজবাড়ী এলাকায় থাকেন। তো একদিন এই তামিম ভাইয়ের আম্মুর বান্ধবী তার আম্মুকে কল দিয়ে বলল যে, এই আমিও তো ময়মনসিংহে আসছি, আমার ছেলেকে ভালো একটা কোচিংয়ে ভর্তি করাবো, তারও ক্যাডেট কোচিং করাবো আর কি। তো আমার একটা ভালো বাসা লাগবে, তোর বাসায় থেকে বাসা খুঁজবো। তো এই যে তামিম ভাইয়ের মায়ের বান্ধবীর ছেলেও কিন্তু একই ক্লাসে পড়ে। তো সেই আন্টি কয়েকদিন পর আসলেন, ময়মনসিংহ এলাকায় বাসা খুঁজলেন। আর খোঁজার সময় তামিম ভাইয়ের মাকেও সাথে নিয়ে খুঁজেছেন। একটা বাসা তারা পেয়েও যান, ওই রাজবাড়ী এলাকাতেই আসলে বাসাটা খুঁজে পান আর কি। তো সেই বাসাটাও খুব সুন্দর ছিল, কিন্তু অবাক করা বিষয় হলো বাসা ভাড়াটা খুবই কম চাইলেন বাসার মালিক। সেই আন্টি তো বেজায় খুশি, অ্যাডভান্স টাকা যা লাগে যখনই বলেছে যে এত টাকা অ্যাডভান্স দিতে হবে, সাথে সাথে উনি টাকাটা দিয়ে দেন, দিয়ে বাসাটা বুক করে ফেলেন। চিন্তা করেন যে এরকম বাসা তো আর পাওয়া যাবে না, আরেকজন যদি নিয়ে যায়। এর ঠিক পর দিনই মালামাল আসবাবপত্র নিয়ে ওই বাসাতে ওনারা উঠে যান। 1 মাস বেশ ভালোই কাটে। এর মধ্যে আসলে টুকটাক কোনো ঘটনা আসলে ওইভাবে ঘটেছে কিনা, বা ঘটলেও সেটা আসলে ওইভাবে ওনারা আমলে নেন নাই। যেমন কিছু কিছু কথা বলা যায় যে পানির ট্যাপ দিয়ে পানি পড়তো রাতের বেলা, অফ করে রাখার পরও দেখা যেত যে পানির ট্যাপ দিয়ে পানি পড়ছে। আবার এক জিনিস এক জায়গায় রেখেছে, পরে দেখা যাচ্ছে ওই জিনিসটা ওখানে নাই, অন্য জায়গায় আছে। তো এটা মনের ভুল, এটা চিন্তা করেই এটা বিষয়টা নর্মাল ভাবে নিয়েছেন আর কি। তো 1 মাস চলে যাওয়ার পর ওই আন্টির ফ্যামিলির সবাই লক্ষ্য করেন যে বাসাটি সবসময় ঠান্ডা থাকে। আর বাসায় থাকাকালীন ওই পরিবারের সবার মধ্যে কেমন একটা অস্থিরতা কাজ করে মনের ভেতরে। আর পরিবারের সবাই কেমন যেন উল্টাপাল্টা স্বপ্ন দেখে। স্বপ্নগুলো ছিল এমন যে আগুনে পুড়ে মরছে ওনার পরিচিত কেউ, বা রোড অ্যাক্সিডেন্ট করেছে কেউ ওনারই পরিচিত। তো একদিন হয় কি যে এই যে তামিম ভাই এবং ওনার ছোট ভাই আর ওনার তামিম ভাইয়ের আম্মু ওনাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছেন। তো ওনারাও কিন্তু এই একই জিনিসটা খেয়াল করেছেন যে কেমন যেন অদ্ভুত পরিবেশ, ঢোকার সাথে সাথে কিভাবে কেমন একটা অস্থিরতা লাগে, বাসাটা ঠান্ডা ঠান্ডা লাগে, মানে কেমন যেন ওনারা তাদের আসলে অন্যরকম একটা ফিল করছিলেন আর কি ওইখানে। কিন্তু তাদেরকে যখন জিজ্ঞেস করা হয়, তারা কেমন যেন একটা এড়িয়ে গেলেন ওই কথাগুলা। তারা বলে যে বাসার আশেপাশে আসলে গাছ আছে, তো রোদ তো ঠিকঠাক মতো পড়ে না, এই জন্য বাসাটা ঠান্ডা। তো এইভাবেই চলছিল। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শুরু হয় আর এক কাহিনী। রাতের বেলা নাকি হালকা গোঙানির আওয়াজ শোনা যেত রান্নাঘর থেকে।
তো আন্টিরা তো প্রথমে ব্যাপারটা আসলে লক্ষ্য করেন নাই, ভেবেছেন বাসার পাশে যেহেতু গাছ আছে কোনো পাখি বা বানর জাতীয় কোনো প্রাণী হয়তো বা আসে, এই কারণেই এরকম শব্দ শোনা যায়। কিন্তু এই শব্দটা প্রতিদিন রাতের বেলা শোনা যেত। একদিন আন্টির বাসায়, ওই দিন অবশ্য শুক্রবার ছিল, তো ওনার ছোট ভাই আসেন, ওই আন্টির ছোট ভাই, তো তিনি আবার মাদ্রাসায় লেখাপড়া করেন। তো তিনি বাসায় ঢুকে সোফাতে বসার পরই তিনি বলেন যে আপা তোমাদের বাসায় সমস্যা আছে। তো আন্টি বলছেন কিসের সমস্যা রে, একটু বুঝিয়ে বলতো। তখন ওই আন্টির ভাই বলেন আমার মনে হচ্ছে এখানে প্যারানরমাল কোনো ব্যাপার আছে। তখন ওই আন্টির হাজবেন্ড, উনি তো বাসায় ছিলেন, তখন ওই আন্টি বোঝায় সন্তর দুলাভাইয়ের মেজাজ এমনি খিটখিটা, বাপুরে এসব কথা এখন বলিস না, অযথা বাসায় অশান্তি বাড়াইস না, চুপ থাক। তো আন্টির ওই ভাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে চলেও গেলেন, মাদ্রাসায় ফিরে যেতে হবে। কিন্তু এই যে আন্টির যে হাজবেন্ড, উনি কিন্তু ব্যাপারটা একটু শুনেছিলেন। তো তার শ্যালক চলে যাওয়ার পর এসে বলছেন তার স্ত্রীকে, মানে আন্টিকে বলছেন যে এই তোমার ভাই কিছু একটা বললো, মনে হলো প্যারানরমাল কি যেন ঘটনা কি। তখন আন্টি বলে না রে, ও তো আসলে মাদ্রাসায় লেখাপড়া করছে, তো এই জন্য আর কি ও মনে হয় একটু বেশি বোঝে, এসে বলে যে বাসায় নাকি প্রবলেম আছে। কি প্রবলেম? ভূতের প্রবলেম। তো এইটা নিয়ে আর ওই আন্টির হাজবেন্ড এটা নিয়ে আর কথা বাড়ান নাই। ওই দিন তো পার হয়ে যায়, রাত আসে। ওই রাত্রে আন্টির হাজবেন্ডের সাথে ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সবাই তখন ঘুমাচ্ছে, রাত আনুমানিক প্রায় 1:30-2টার মতো বাজে। তখন আন্টির হাজবেন্ডের কাছে মনে হলো তার কানের উপরে কেউ মনে হচ্ছে হাত বুলাচ্ছে, আর কানের পাশে বেশ গরম অনুভূত হচ্ছে তার। তো আঙ্কেল তো যথারীতি উঠে বসেন। উঠে বসার পর তার খুব কাছাকাছি একটা গোঙানির শব্দ পান। আঙ্কেল এটা শুনে মনে মনে ভাবতে থাকেন, এই যে জিনিসটা প্রত্যেকটা রাতে ঘুমের 12টা বাজায়, আর গোঙানিটা খুব কাছাকাছি, নিশ্চয়ই ঘরের ভেতরে জিনিসটা আসছে। আজকে এমন পিটানি দেব না, ওই জিনিসটা আর এরকম শব্দই করবে না। প্রতিটা রাত্রে শান্তিতে ঘুমাইতে পারি না। আর এর ভিতরে আবার তার শ্যালক বলছেন যে বাসায় ভূত আছে। তার মেজাজটা তো আরো গরম, দাঁড়ায় ভূত নাকি আজকে দেখতেছে এইটা। তো উনি এতটাই রেগেছিলেন যে ওনাদের বিছানার পাশে তার বাচ্চার খেলার একটা ক্রিকেট ব্যাট ছিল, তো ওইটা উনি হাতে নিয়ে রান্নাঘরের দিক থেকে ওই গোঙানির শব্দটা আসছিল বলে তার কাছে মনে হতে থাকে। যদিও বা তার একটু ভয় হচ্ছিল, এরপরে উনি এতটা রেগেছিলেন যে ভয় আসলে ওইভাবে কাজ করছিল না। উনি যথারীতি এগোচ্ছেন, যেই না রান্নার ঘরের ভেতর উনি ঢুকেছেন, তখন একটা অবয়ব দেখতে পান। অবয়বটা একটা নারী অবয়ব, সেটি ময়লার ঝুড়িতে কি জানি করছে, আর রান্নাঘরের ভেতর থেকে এক ধরনের পোড়া গন্ধ আসছে। যেমনটা হাঁস আগুনে অনেক সময় তার পালকগুলো পোড়াই না আমরা, যে পালকগুলো তুলে ফেলার পর ছোট ছোট আরো কিছু পালক থাকে, ওগুলো আবার আগুনে পোড়াই, তো ওইগুলো পোড়ানোর পর এক ধরনের একটা গন্ধ হয় না, ওই রকম একটা গন্ধ। তো আঙ্কেল কি করেছেন, হাতের ওই ক্রিকেট খেলার ব্যাটটা নিয়ে বলে ওঠে, এই বেটা কে রে তুই, এখানে কি করিস? যেই না এটা বলেছে, ওই অভাবটা তার দিকে তাকায় নাই, বিড়ালের মতো লাফ দিয়ে রান্নাঘরের জানালা দিয়ে রান্নাঘরের শিকের ভেতর দিয়ে বাইরে চলে গেছে। এইটা দেখে তো আঙ্কেল মারাত্মক ভয় পান এবং চিৎকার শুরু করেন। আন্টি ওনার ছেলে তো ঘুম থেকে জেগে যায়, দৌড়ে রান্নাঘরে আসেন, এসে দেখেন যে আঙ্কেল হাঁপাচ্ছে। তারপর এই আন্টি আর আন্টির ছেলে আঙ্কেলকে ধরে রুমে নিয়ে আসেন, পানি খাওয়ান, আঙ্কেলকে বলেন যে কি হয়েছে। তখন আঙ্কেল সব কথা বলেন যে এই ঘটনা, আমি তো এই যে এই জিনিস দেখছি। এর পরের দিনই সকালবেলায় ওনারা বাসা ছেড়ে গ্রামের বাড়ি, ওনাদের গ্রামের বাড়ি ছিল আটপাড়া নামক একটা জায়গায়, ওই আটপাড়াতে চলে যান। এরপর এই যে তামিম ভাইয়ের আম্মুকে ফোন করে ওই আন্টি সব ঘটনা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। এরপর এই তামিম ভাইয়ের বাবা, তামিম ভাইয়ের মা, এই দুইজন ওই বাসার আশেপাশের লোকজন আর দারোয়ানকে বেশ কিছু টাকা দেন চা খাওয়ার জন্য, এবং জিজ্ঞেস করেন আসলে ঘটনাটা কি বলেন তো। তখন ওই দারোয়ান বলেন যে, এবং আশেপাশের মানুষও বলেছে যে আসলে যা শুনছেন সবই তো ঠিক, এই বাসায় একটা মেয়ে থাকতো, মেয়েটার ডাক্তার ছিল, ওই মেয়েটার সাথে একটা ছেলের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এক পর্যায়ে ওই ছেলেটি মেয়েটাকে কেন জানি ছেড়ে দিয়ে চলে যায়, তো তাদের মধ্যে খুব ঝগড়া হয়। এই মেয়েটা এই বাসার রান্নাঘরে গিয়ে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যা করে। আর এই ব্যাপারটার পরেই মূলত টানা 2 বছর এই বাসাটা ভাড়া হতো না, আর কেউ আসলেও 1-2 মাসের বেশি টিকতে পারতো না।
এখানে অনেক কোরআন খতম করানো হয়েছে, দোয়া পড়ানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। মূলত এই ঘটনাটা যারাই এখানে এসেছে তারাই এই জিনিসটা ফেস করছে, আর এই ঘটনা আশেপাশের অনেকেই জানে। তো এই ব্যাপারটা আসলে এই তামিম ভাইয়ের মা তো জানতেন না, তামিম ভাইয়ের বাবাও জানতেন না, কিন্তু এটা জানলেন এই তামিম ভাইয়ের মায়ের এক বান্ধবী যখন এই ঘটনাটা ফেস করলেন। তখন দেখা গেল এই ঘটনাটা আসলে নতুন না, আগেও হয়েছে এই ব্যাপারটা। প্রিয় লিসেনার্স, আসলে কোনো জায়গায় যদি এই ধরনের অপমৃত্যু হয়, তখন আমরা আগেও বলেছি যে ওখানে কিছু দুষ্টু জিনেরা এসে ভর করে, তারা সেখানে ব্ল্যাক ম্যাজিকের প্র্যাকটিস করে, কোনো মানুষের উপস্থিতি তারা পছন্দ করে না। তখন তারা কি করে, ওই যে আত্মহত্যা করেছিল তার রূপ ধরে বা ওই সময়ের প্রেক্ষাপটটা সেখানে সৃষ্টি করে, যারা বোঝাতে চায় যে আত্মাটা এখানে ঘুরছে, মানুষ ভয়ে সেখানে আসে না। আসলে আত্মা ফেরত আসতে পারে না, এটা জিনেদের কাজ। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আশরাফুল হক তামিম ভাইকে, আপনি আবারও আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। তো প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভয়ের শিহরণ জাগাতে সক্ষম হয়েছে। চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে আমাদের এবারে 126তম এপিসোডের ষষ্ঠ এবং শেষ ঘটনাতে চলে আসলাম। এবারের এপিসোডে কিন্তু একটি শূন্যতা রয়েছে। খেয়াল করেছেন, গত 5টি ঘটনায় কিন্তু আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদের ঘটনা কিন্তু ছিল না, কিন্তু এই ষষ্ঠ ঘটনাটি আমাদের রেমিটেন্স যোদ্ধা ভাইদের কাছ থেকে পেয়েছি। সাধারণত আমাদের এই যে বৃহস্পতিবার যে এপিসোডটা করি, যেখানে 6টি ঘটনা থাকে, অধিকাংশ এপিসোডেই আপনারা খেয়াল করবেন আমাদের একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইয়ের ঘটনা আমরা রাখার চেষ্টা করি। সব সময় যে থাকে বিষয়টা এরকম না, তবে সিংহভাগ সময়ই আপনারা এটা লক্ষ্য করবেন যে আমরা সেটা রাখার চেষ্টা করি। আমরা সব সময় আমাদের সেই প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ভাইদেরকে সম্মান করতে চাই, যাদের কষ্টার্জিত রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চাকা রয়েছে সচল। আমরা গত শনিবার একটি ইমার্জেন্সি এপিসোড করেছিলাম, যেই এপিসোডের ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছিলেন ইরান প্রবাসী, বর্তমানে উনি ইটালিতে রয়েছেন, যদিও বা সম্প্রতি সেখানে গিয়েছেন, মাহিন ভাই। তো উনি ওনার একটা অভিজ্ঞতার কথা বলেছিলেন, ভয়ঙ্কর এক অভিজ্ঞতা। সংযুক্ত আরব আমিরাত থেকে অধিকাংশ মানুষ যারা ইটালিতে যাওয়ার চেষ্টা করেন, ভয়ঙ্কর এক যাত্রা, অনেকেই শেষ পর্যন্ত পৌঁছাতে পারেন না, মৃত্যুবরণ করেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি কিন্তু যিনি পাঠিয়েছেন তার ঘটনা আগেও আমরা প্রচার করেছি। তার নাম মামুনুর রশিদ। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা শহরে রয়েছেন। তো যেহেতু সংযুক্ত আরব আমিরাতের বর্তমানে উনি রয়েছেন, এই কারণেই মূলত প্রসঙ্গটা আবারও টেনে আনলাম। তবে ঘটনা কিন্তু সংযুক্ত আরব আমিরাতের না, ঘটনাটি বাংলাদেশের। আর এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনিও মামুনুর রশিদ ভাইয়ের সাথেই রাস আল খাইমাতে রয়েছেন। মামুনুর রশিদ ভাই মূলত উনি একজন টেইলর, আর যার কাছ থেকে ঘটনা উনি পেয়েছেন তার নাম নূর হোসেন, উনিও একজন টেইলর। আর নূর হোসেন ভাইয়ের বাড়ি হচ্ছে নোয়াখালী জেলার মাইজদির রাজগঞ্জ ইউনিয়নের রাজগঞ্জ বাজারের পাশে। আর মামুনুর রশিদ ভাইয়ের বাড়ি বা দেশের বাড়ি যদিও বা নোয়াখালীতে, তবে ওনার জন্ম নরসিংদীর ঘোড়াশালে। ওনার বাবা বাংলাদেশ জুট মিলসে চাকরি করেন, তো ওনার বর্তমান বাড়ি অবশ্য সেখানেই, তবে ওনাদের একদম দাদা বাড়ি বা একদম পৈতৃক নিবাস যেটা, সেটা নোয়াখালীতে। তো ঘটনা সেই রাজগঞ্জ বাজারের পাশে যেই একটা বেশ একটা এলাকা আছে, সেই এলাকাতেই মূলত নূর হোসেন ভাইয়ের বাড়ি। আর নূর হোসেন ভাইয়ের বাড়ির খুব কাছেই ঘটনাটি ঘটেছিল। তো ঘটনাটি খুবই মর্মান্তিক। ঘটনা ঘটে একটা পরিবারের সাথে। তো ওই রাজগঞ্জ বাজারের পাশে একটা জায়গায় একজন লোক, উনি কি করেছেন, উনি একটা গর্ত খুঁড়েছেন। মূলত গর্তটা 2% জায়গা নিয়ে গর্ত খুঁড়েছেন। কারণ হচ্ছে ওনার যে বাড়িটা ছিল সেই বাড়িটা একটু নিচু ছিল, বর্ষাকালে
পানি উঠলে উঠোনে পানি চলে আসতো। তো উনি চিন্তা করেছেন ঘরগুলো উনি ভেঙে আবার ওই গর্ত করে সেই গর্তের মাটি দিয়ে ভিটাটা উঁচু করে ওখানে আবার ঘর তৈরি করবেন। তো ওই চিন্তা থেকেই মূলত উনি 2% জায়গার উপরে একটা খাদের মতো কাটেন এবং ওইটা কাটার পর ওই মাটি দিয়ে উনি ওনার বাড়িটা উঁচা করেছিলেন। তো বেশ স্বাভাবিকভাবেই সবকিছু করেছেন, কোনো সমস্যা নাই। এমনিতে ওই গর্তে খুব একটা পানি থাকতো না, আর গর্তটা ওরকম গভীরও ছিল না। আর 2% জায়গার উপর একটা পুকুর তো আসলে ওইভাবে হয় না, একটা গর্তই বলা চলে। তবে বর্ষাকালে সেখানে বেশ পানি আসতো আর পানিটাও বেশ স্বচ্ছ থাকতো। বর্ষাকালে ওখানে খুব ভালোভাবেই গোসল করা যেত বা অন্যান্য কাজ করা যেত। তো যেহেতু বর্ষাকালে ওইটা ব্যবহার উপযোগী হয়ে যেত, এই কারণে ওই বাড়ির যিনি মালিক উনি কি করেছিলেন, ওখানে একটা ঘাট তৈরি করেছেন বা ঘাটলা তৈরি করেছিলেন, আমরা আঞ্চলিকভাবে ঘাটলা বলি আর কি। তো ওইখানে গাছের গুড়ি টুড়ি ফেলে একটা ঘাটলা তৈরি করেছেন। তো ওই বাড়িরই একটা ছোট্ট বাচ্চা ছেলে, তার নাম হচ্ছে জিহাদ। এই জিহাদ হচ্ছে ওই বাড়ির আসলে নাতি, মানে ছেলের ছেলে। তো নানা মূলত এই ঘাটলাটা তৈরি করেছিলেন। তো এখন হয় কি যে সবসময় তো বাড়ির সদস্যরা ওই ঘাটলার কাছে যায়, ওই বাচ্চা ছেলে জিহাদ সেও যায়। ওর বয়স বেশি না, অল্প বয়স, 2-3 বছর বয়স এরকম আর কি। ও কি করে, বিভিন্ন জিনিস দেখা যাচ্ছে একটা বাটিতে কোনো মুড়ি নিয়েছে, মুড়ি খেতে খেতে ঘাটলার ওখানে গিয়ে বসে। আবার দেখা যাচ্ছে ওই ঘাটের বা ঘাটলার ওখানে নেমে একটা বাটি নিয়ে পানি দেখা যাচ্ছে পানির মধ্যে নিচ্ছে, আবার ওই বাটিতে পানি উঠিয়ে আবার সেই পানি আবার ওই পানির মধ্যে ছুঁড়ে দিচ্ছে। এরকম খেলাধুলা করে। আর বাচ্চারা সাধারণত পানির কাছে গেলে তো গার্ডিয়ানরা উদ্বিগ্ন হবেই। আর ওই বাচ্চাও তো সাঁতার জানতো না, মানে জিহাদ সাঁতার জানতো না। তো মাঝে মাঝেই ওইখান থেকে ওকে উঠিয়ে নিয়ে আবার বাড়িতে নিয়ে যেত। আর ওনাদের বাড়ির পাশেই একটা তাল গাছ ছিল। অনেকেই বলতো যে ওই তাল গাছে কিছু একটা আছে। তবে দীর্ঘদিন ধরে ওইখানে বসবাস করছিলেন ওই পরিবারটা, কিন্তু ওই পরিবারে কোনো ধরনের কোনো উপস্থিতি ওই তাল গাছের অশরীরীটা জানান দেন নাই। যার ফলশ্রুতিতে ওই পরিবারের লোকদের ধারণাই ছিল না এই তাল গাছে কোনো কিছু থাকতে পারে বা আছে, এরকম কোনো কিছুই তাদের আসলে মনে হয় নাই। কোনো আচরণ বা রাতের বেলা কতবার সেখান দিয়ে আসা যাওয়া করেছে কখনো মনে হয়নি। এই কারণে ওই বাড়ির সদস্যরা ধরে নিয়েছিল যে হয়তো আগে কখনো ছিল, এখন নাই। সুতরাং এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করার সময় তাদের ছিল না। একবার কি হয়, হঠাৎ করে জিহাদকে পাওয়া যাচ্ছে না। মোটামুটি 20-25 মিনিট হলো জিহাদকে পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু বর্ষাকাল, আর ঘটনাটা খুব বেশি দিন আগের না, বছরখানেক আগের ঘটনা। তো জিহাদকে পাওয়া যাচ্ছে না, সবাই তো ওই ঘাটলার দিকে গিয়েছে, গিয়ে দেখে যে না, জিহাদ নাই। আর যেহেতু মাঝে মাঝেই ওখানে যায়, গিয়ে বসে, যেহেতু নাই, বাড়ির লোকজন তো চিল্লাচিল্লি শুরু করে দিয়েছে, আশেপাশের লোকজন চলে আসছে। তো অতটুকু একটু জায়গায়, মানে এমনিতেও জায়গাটা গভীর না, তারপর মাত্র 2% বা তারও কিছুটা কম জায়গা নিয়ে ওই গর্তটা বা পুকুর, আমরা যেটাই বলি না কেন, বা খাদ, ওখানে কিন্তু ওইটুকু জায়গার মধ্যে না হলেও 70-80 জন লোক নেমেছে। প্রত্যেকটা ইঞ্চি জায়গা তারা খুঁজেছে, কিন্তু কোথাও জিহাদকে পাওয়া যায়নি। অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পরও যেহেতু জিহাদকে পাওয়া গেল না, তখন লোকজন বলল যে আরে ওই বাচ্চাটা তো আসলে খুব হাসি খুশি, ওকে মনে হয় কেউ কোলে করে নিয়ে বাজারে গেছে, এই রাজগঞ্জ বাজারে গেছে, দেখো একটু খোঁজ খবর নিয়ে দেখো। তো রাজগঞ্জ বাজারে গিয়ে খোঁজ খবর নেওয়া হলো না, জিহাদকে পাওয়া গেল না। কেউ জিহাদকে নিয়ে যায়নি। মাঝে মাঝে অবশ্য জিহাদকে কোলে করে কেউ নিয়ে যেত। বাচ্চাটা খুব সুন্দর ছিল, ফুটফুটে ছিল, খুব হাসি খুশি ছিল। অনেকেই কোলে করে নিয়ে বাজারে নিয়ে যেত, বাজার থেকে কিছু বিস্কুট টিস্কুট কিনে দিত, আবার নিয়ে আসতো। তো যার ফলশ্রুতিতে কিন্তু ওই ধারণাটা সৃষ্টি হয়েছিল। কিন্তু যখন দেখা গেল যে না, এটা না, তখন লোকজন আরো চিন্তিত হয়ে পড়ল, বিশেষ করে তার বাড়ির সদস্যরা। বাসায় তো কান্নাকাটি রোল পড়ে গেল যে হঠাৎ করে কি হলো, জিহাদ কোথায় গেল। এভাবে চলে গেল দীর্ঘ সময়। এদিকে
বাড়ির সদস্যরা তন্ন তন্ন করে আশেপাশেও খুঁজছে, কিন্তু না, জিহাদকে আর পাওয়া যাচ্ছে না। এর মধ্যে কি হলো, হঠাৎ করে একটা শব্দ হয়, অদ্ভুত ধরনের শব্দ। তখন এই জিহাদের যিনি দাদি, সে জিহাদের মাকে বলছে, এই জিহাদের মা, এই গাতার মধ্যে, মানে গর্তটাকে ওনারা গাতা বলে আঞ্চলিক ভাষায়, যে এই গাতার মধ্যে একটা শব্দ হলো রে, মনে হয় কিছু একটা পড়লো, আমার মনটা যেন কেমন করতেছে, চল তো যাই তাড়াতাড়ি, এটা আমাদের জিহাদ পড়লো না তো। তখন এই জিহাদের দাদি এবং মা দুজন ছুটে গিয়েছেন, গিয়ে ভয়ঙ্কর একটা দৃশ্য দেখতে পান যে জিহাদ পানির উপর ভাসছে, এবং কোনো একটা ভারী জিনিস যদি পানির উপর ফেলা হয়, ধরুন যে ফুটবল ফেলা হলো, ফুটবল ফেলানোর পর ফুটবলটা পানিতে ভাসে, কিন্তু ফুটবল ফেলার পর কিন্তু চারদিকে ঢেউ সৃষ্টি হয়, ওরকম ঢেউ সৃষ্টি হয়েছে, মনে হচ্ছে যে ঢেউটা তখনও ওখানে রয়েছে, এত দ্রুত ওনারা ছুটে গিয়েছিলেন। আর মনে হচ্ছে যে ওই জিহাদের বডিটাকে কেউ একটা ধরে রেখেছে, নাড়াচ্ছে, যার কারণে ঢেউ হচ্ছে, এরকম কিছু একটা আর কি। তো ওনারা এটা দেখার পরেই ছুটে যান ওর কাছে, পানির মধ্যে ছিল, ওটা তো খুব বেশি গভীরও ছিল না, ছোট জায়গা, দৌড়ে গিয়ে জিহাদকে উঠিয়ে নিয়ে আসেন। জিহাদ ছিল মৃত। জিহাদ এই ছোট্ট গর্তের কাছে আসার আগেও সে তার মায়ের হাতে খাবার খেয়েছিল। দেখা গেল তার মুখ দিয়ে বমির মতো হয়ে সেই খাবারটা বেরিয়ে আসছে, আর তার শরীরটা তখনও গরম ছিল, মনে হচ্ছে সে সদ্য মারা গেছে, অথচ প্রায় 5-6 ঘন্টা সে নাই। সে যদি পানির ভেতরেই থাকতো তাহলে তার শরীরটা ফ্যাকাশে হয়ে যেত। যখন লোকজন শুনতে পেল যে জিহাদকে পাওয়া গেছে, সবাই চলে আসলো। যখন সবাই জানতে পারলো এই ঘটনা, তখন সবাই বলল যে এই জিহাদকে ওই তাল গাছে নিয়ে গেছিল, ওইখান থেকে মূলত জিহাদকে পানিতে ছুঁড়ে ফেলে দিয়েছে, আর ওকে মেরেই এখানে ফেলে দিয়েছে। যাই হোক, সকলের মন টন খুবই খারাপ, এবং হওয়াটাই স্বাভাবিক। এরকম একটা ফুটফুটে শিশু, নিষ্পাপ বাচ্চা, সে এইভাবে নৃশংসভাবে মৃত্যুর শিকার হলো, এটা কি আসলে কেউ মেনে নিতে পারে? যে বাচ্চাটি সারাদিন বাড়ির উঠোনে দৌড়াতো, খেলতো, বাড়ি মাতিয়ে রাখতো, পাড়া মাতিয়ে রাখতো, অনেকেই কোলে করে তাকে বাজারে নিয়ে যেত, বিস্কুট কিনে দিত, চকলেট কিনে দিত, সেই বাচ্চাটি কোন অপরাধে মারা গেল? কেন তাকে মরতে হলো? কেন তাকে হত্যা করা হলো? এই প্রশ্ন সকলের মনের মধ্যে, আর এই প্রশ্নের উত্তর তো আসলে খুঁজে পাওয়া যাবে না, যার কারণে সকলেরই মন বিষণ্ণ। সকলেই বলল ওই তাল গাছেই দোষ আছে, যার কারণে জিহাদকে মরতে হয়েছে। তবে ঘটনাটা জিহাদের মৃত্যুর মধ্যেই সীমাবদ্ধ থাকলো না। জিহাদের মৃত্যুর পরও বিভিন্ন ঘটনা ঘটতে থাকলো, হোক তা দিনে, হোক তা রাতে, হোক তা ভোরের দিকে বা সকালে, কোনো সময়ের বাজ বিছান নাই। সেটা হলো এই যেই ছোট্ট পুকুরের মতো জায়গায়, বা গাতা বলা হয় ওই এলাকায়, সেই গাতার মতো জায়গায় এখানে জিহাদ মারা গেল। জিহাদের মৃত্যুর পর ওখানে দেখা যেত অনেক সময় ওই বাড়ির কোনো মহিলা সদস্য থালাবাটি ধুচ্ছে। কখনো দেখা গেল যে ওই বাড়ির জিহাদের মা থালাবাটি ধুচ্ছে, আবার দেখা গেল জিহাদের দাদি থালাবাটি ধুচ্ছে, বা বাড়ির অন্য কোনো নারী সদস্য থালাবাটি ধুচ্ছে, হোক তা বিকাল দুপুর। কিন্তু বাড়িতে যাওয়ার পর যদি জিজ্ঞেস করা হতো কি ব্যাপার, তোমাকে না একটু আগে দেখলাম যে পুকুরে থালাবাটি ধুচ্ছ, এখন বাসায় তুমি রান্না করতেছো বা অন্য কোনো কাজ করছো, কিভাবে সম্ভব? তখন ওনারা বলতেন কই না তো, আমরা তো পুকুরে এরকম বসি নাই। তো বিষয়টা শুরুর দিকে তাদের মনের ভুল বা এরকম কিছু একটা হলেও, একটি ঘটনা পুরো চিন্তার ব্যাপারটাকেই একটি জায়গায় কেন্দ্রীভূত করে। সেটি হলো, একবার জিহাদের দাদা, উনি সন্ধ্যার একটু আগে, মাগরিবের আজান তখন দেন নাই, উনি বাড়িতে ফিরছিলেন। তো উনি দেখলেন এই জিহাদের দাদি, মানে ওনার স্ত্রী, উনি ওই পুকুর ঘাটে বসে থালাবাটি ধুচ্ছে। এটা দেখে উনি খুব শকড হন, কেননা
ওনার স্ত্রী অসুস্থ ছিলেন এবং অসুস্থতার কারণেই তিনি তার বাবার বাড়িতে গেছেন সেখানে কোনো ট্রিটমেন্টের জন্য। উনি চিন্তা করলেন যে কি ব্যাপার, ইনি এখানে কি করেন। তো উনি তো তাড়াতাড়ি করে বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পর তখন বাড়ির অন্য সদস্যদেরকে বলতেছে, এই জিহাদের দাদি কখন আসলো? তখন বাড়ির সবাই তো অবাক যে না, জিহাদের দাদি কখন আসলো মানে সে তো নাই তো বাসায়। তো উনি বলছেন না, আমি তো মাত্র দেখলাম। তখন উনি আবার পুকুর ঘাটে ছুটে যান, কাউকে দেখতে পান না। তখন এই যে মানুষজন যে বলতো যে বিভিন্ন সময় বাড়ির সদস্যদেরকে সেখানে থালাবাটি ধুতে দেখা যায়, শুরুর দিকে তো গুরুত্ব দেন নাই, কিন্তু উনি নিজে যখন এই ব্যাপারটা দেখলেন উনি বুঝতে পারলেন যে ব্যাপারটা স্বাভাবিক না। তখন উনি গ্রামের আরো 10 জন মুরব্বীর সাথে কথা বলতে চেষ্টা করলেন এই বিষয়টা নিয়ে, জানালেন যে এরকম একটা সমস্যা হচ্ছে, নতুন করে কোনো একটা অশুভ বা অশনির সংকেত কেউ দিচ্ছে, নতুন করে কোনো একটা ঘটনা হয়তো বা ঘটবে। তখন গ্রামের লোকজন পরামর্শ দিল যে তুমি দ্রুত এই গর্তটা ভরে ফেলো, মাটি দিয়ে ভরে ফেলো, প্রথমে ডালপালা এগুলো ফেলো এখানে, তারপর মাটি দিয়ে ভরে ফেলো, এটা রাখো না। তখন উনি খুব দ্রুততার সাথে বাইরের থেকে মাটি এনে বালি এনে ওই জায়গাটা ভরাট করে দেন। এরপর থেকে আল্লাহর অশেষ রহমতে আর কোনো ধরনের কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই। তবে এরই মধ্যে চলে গেল তরতাজা একটা নিষ্পাপ শিশু। জানি না পৃথিবীর কোন কোন প্রান্তে এখনো প্রতিনিয়ত এরকম নৃশংস ঘটনার বলি হচ্ছেন শিশুরা। শিশুরাই শুধু নয়, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষও কিন্তু এই ধরনের ঘটনার শিকার হচ্ছেন। জানি না কত হাজার হাজার বছর ধরে এই ঘটনা ঘটে আসছে, আর কত বছর এটা ঘটতে থাকবে। কেনই বা এই নিরীহ মানুষদেরকে মেরে ওরা আনন্দ পায়? কি কাজ ওদের এই নৃশংসভাবে হত্যা করে? নিঃসন্দেহে ওরা নিজেদের শক্তিটাকে বাড়ানোর জন্য এটা করে, কিন্তু ওরা কি একবারও ভাবে না এই কাজের জন্য আল্লাহ তাআলার সামনে তাদেরকে দাঁড়াতে হবে? যদি ভাবতো তাহলে তবে এই কাজ করতো না। আবার সব জিনেরা যে করে বিষয়টা এরকম নয়, শুধু দুষ্টু এবং পিশাচ শ্রেণীর জিনদের মাধ্যম দিয়েই এই ঘটনাগুলো ঘটে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আমরা চাই না এই ধরনের কোনো ঘটনা নতুন করে ঘটুক। এই ধরনের ঘটনাগুলো আমাদের মনকে নাড়িয়ে দেয়, আমাদের হৃদয়কে বিদীর্ণ করে। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোড এই পর্যন্তই। আমরা সবসময় বলি যে আমাদের এপিসোডের যে ডিউরেশন বা লেন্থ, এটা আসলে আমরা নির্দিষ্ট করতে পারি না। আমরা 6টি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করি। কখনো কখনো 2 ঘন্টার বেশিও হয়, কখনো কখনো 1.5 ঘন্টারও কম হয়, কখনো কখনো 2 ঘন্টা বা 2.25 ঘন্টাও হয় না। এটা নির্ভর করে ঘটনার উপরে। এই জন্য আমরা 6টি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করছি। এপিসোড ছোট বড় মাঝারি যেটাই হোক না কেন, আমাদের বিশ্বাস আপনারা আমাদের ঘটনাগুলোকে এনজয় করবেন। ভয়ের শিহরণ জাগানোর মতো ঘটনা আরো বেশি বেশি আপনাদের কাছ থেকে চাই। প্রিয় লিসেনার্স, আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে ঘটনা ইমেইল করবেন afnantheworldbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। প্রিয় লিসেনার্স, আগামীকাল আপনাদের সকলের প্রিয় মাশফিক ভাইয়ের ঘটনা নিয়ে একটি স্পেশাল এপিসোড হতে যাচ্ছে, ফ্রাইডে স্পেশাল এপিসোড, যেটা আমরা প্রতি মাসে বেশ কয়েকটি শুক্রবার করে থাকি। সেই এপিসোড শোনার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের মতো বিদায় নিচ্ছি। যারা ঘটনা পাঠিয়েছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। যারা ধৈর্য ধরে এতক্ষণ আমাদের এই এপিসোডটা শুনলেন তাদেরকেও জানাচ্ছি ভালোবাসা। আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।